আপনার মতো মেয়েকে শয্যাসঙ্গী করা গেলেও কখনো বউ করা যায় না। স্বনামধন্য এমপি ইশতিরাক এহসান মুসাবের মুখ থেকে এ ধরনের কথা শুনে লজ্জায় অপমানের চেহারা এইটুকু হয়ে যায় অনুত্থা ইবনাতের মুখের রানে। কথা বলতে ভুলে যায় অনুত্থা। হাঁ করে মুসাবের দিকে তাকিয়ে থাকে। রাগে ক্রোধে মুখ লাল হয়ে ওঠে। দাঁতে দাঁত চেপে বলল, আপনার মতো অসভ্য জানোয়ার ছেলেকে আমি কখনো বিয়ে করব না, চরিত্রহীন পুরুষ। অনুত্থার কথা শেষ হতেই ঘাড় বাঁকা করে হাসে মুসাব। 2 দিনের মেয়ে উড়ে এসে তাকে বলছে চরিত্রহীন পুরুষ। কথায় আর কাজে মিল করে দেওয়ার ইচ্ছা উদয় হয় মনের ইচ্ছেকে মাটি চাপা দিয়ে বলল, আপনি ভাবলেন কি করে আপনার মতো একটা থার্ড ক্লাস মেয়েকে আমি বিয়ে করব? আমার এত খারাপ দিন আসেনি। ইউ নো হোয়াট, ইস্তিরাক এহসান মোসাব হাতের তুড়ি বাজালে আরো ভালো মেয়ে পেয়ে যাবে। গায়ে আগুন জ্বালানোর মতো কথা শুনে ক্ষিপ্ত হয় অনুত্থা। রাগে দুঃখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। মুসাবের মুখে তখনও বাঁকা হাসি। অনুত্থা বুকে হাত গুজে কঠিন স্বরে শুধোয়, প্রথমত আমি পলিটিক্স অপছন্দ করি, দ্বিতীয়ত আপনার মতো অহংকারী অসৎ পুরুষকে আমি বিয়ে করব না, কখনোই না। সো বাড়িতে গিয়ে সুন্দর করে বিয়েটা ভেঙে দিবেন। মিস অনুত্থা ইবনাত, আপনি আমার নামের শেষে যে বিশেষণগুলো যুক্ত করেছেন সেগুলো একটা একটা করে সত্য প্রমাণ করে দিব। কথা ধরনের প্রশ্ন করলেও অনুত্থার জবাবের অপেক্ষা করে না পুরুষ। এগিয়ে আসে অনুত্থার দিকে। মনে মনে বেশ ঘাবড়ে যায় রমণী, কিন্তু তাও ঠায় দাঁড়িয়ে থাকে। মুসাব এগিয়ে এসে অনুত্থার গা ঘেঁষে দাঁড়ায়। এক হাতে রমণীর কপালের চুলগুলো গুজে দেয় কানের পিছনে। অনুথার মুখ ক্রমশ শক্ত হয়ে আসে। মুখ খুলে কিছু বলতে যাবে, তার আগেই মুসাব ওর চুলের মুঠি চেপে ধরে শক্ত করে। ব্যথায় চোখ টলমল করে ওঠে ওর। মুসাব ওইভাবে বলল, পরের বার কথা বলার সময় একবার ভাববেন কার সাথে কথা বলেন মিস অনুত্থা ইবনাত, না হলে এর থেকেও খারাপ অবস্থা করে ফেলবো। আফটার অল অসৎ মানুষ বলে কথা। কথা শেষ করে মুসাব সরে আসে। এখানে আসার পর থেকে একটার পর একটা অপমান নিতে পারে না অনুত্থা। আশেপাশে তাকিয়ে দেখে তারা দুজন ব্যতীত আর কারো ছায়াও নেই সারা রেস্টুরেন্ট জুড়ে। কিঞ্চিত হাসেও। মুসাব যে আগে থেকে প্রস্তুতি নিয়ে এসেছে বুঝতে বাকি থাকে না ওর দৌলতে জায়গাটা জনমানব শূন্য। সুযোগটা কাজে লাগায় অনুত্থা। টেবিলে তাকিয়ে দেখে ছোট্ট একটা ছুরি আছে। এক নিমিষে সেটা হাতে তুলে নেয় অনুত্থা। পরপর আঘাত করে মুসাবের বাম হাতে। আকস্মিক ঘটনা হতভম্ব হয়ে যায় মুসাব। আঘাত করে থেমে থাকে না অনুত্থা। রাগে ফুসতে ফুসতে বলল, আপনি আমাকে সহজ সরল ভেবে থার্ড ক্লাস মেয়ে বলে ইচ্ছা মতো অপমান করবেন। আমি তো চুপচাপ হজম করার মতো মেয়ে নই। কথা বলার আগে ভেবে দেখবেন কার সাথে কথা বলছেন। কথা শেষ করে রাগে হনহন করে বের হয়ে যায় অনুত্থা। মুসাব এতটাই বোকা বনে গিয়েছে যে শূন্য দৃষ্টিতে অনুত্থার যাওয়ার পানে তাকিয়ে আছে। সামান্য একটা মেয়ে কত দুঃসাহসিক কাজ করে গিয়েছে। মুসাব ভেবে পায় না এই মেয়ে এত সাহস থেকে পায়। ওর সম্পর্কে যতটুকু খোঁজ নিয়েছে তার উত্তর আর এখনকার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। তবে কি নাহিদ তাকে মেয়েটার সম্পর্কে ভুল ইনফরমেশন দিয়েছে? অনুত্থা যেতেই মুসাবের সিকিউরিটি গার্ড দুজন দৌড়ে আসে। স্যারের হাতে ফিনকি দিয়ে রক্ত ঝরতে দেখে বেশ ভয় পায় ওরা। নাহিদ ছেলেটা মুসাবের হাত ধরে বিচলিত হয়ে বলল, ভাই, আপনার হাত থেকে তো রক্ত বের হচ্ছে, কে করেছে আঘাত? নাহিদের দিকে চোখ রাঙিয়ে থাকায় মুসাব তেরাভাবে জবাব দেয়, অনুত্থা ইবনাতকে ডেকে আনো, দেখিয়ে দিবে কিভাবে আঘাত করেছে। হাতে একটা রুমাল পেঁচিয়ে ওই জায়গা থেকে প্রস্থান করে মুসাব। মনে মনে হিসাব করে কিভাবে অনুত্থা ইবনাতকে শায়েস্তা করা যায়। এত বড় কাজ করেছে, এমনি এমনি তো ছেড়ে দেওয়া যায় না। তার জন্য যদি ওই বেয়াদব মেয়েকে বিয়ে করতে হয় তাতেও রাজি আছে মুসাব। কিন্তু ওর মনে হয় না সামান্য একটা মেয়েকে শায়েস্তা করার জন্য ওকে বিয়ে করতে হবে। এই ধরনের মেয়ে বিয়ে করতে বলে কিভাবে ওর দাদু? মেধা, মিশকা আর রাহি 3 বান্ধবী হাসি ঠাট্টা করতে করতে ভার্সিটি চত্বর থেকে বের হয়। মেধা রাহির বাহুতে চাপ দিয়ে বলল, যাবি তো এখন আবিদ ভাইয়ের সাথে দেখা করতে। এদিকে আমাদের চাঁদেও চেনে না, সূর্যও চেনে না। মেধার কথায় হুহা করে হেসে ওঠে মিশকা। রাহি মুখ ভোতা করে বলল, 3 জনের মধ্যে একজন মিঙ্গেল হলে যা হয়। তোর আশিকের অভাব আছে? ওই দেখ মুগ্ধ ভাইয়া, নিশ্চয়ই তোর জন্য অপেক্ষা করছে। ওদের থেকে কয়েক হাত দূরে মুগ্ধ বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, হাতে মোবাইল, দৃষ্টি সেথা। যে কেউ দেখলে বলবে ছেলেটা এখানে দাঁড়িয়ে মোবাইল টিপে অলস সময় কাটায়। অথচ মোদ্দা কথা হলো মেধার জন্য অপেক্ষা করছে ছেলেটা। ও তাকে পাশ কাটিয়ে যাবে, যাওয়ার সময় পথ আটকে 2-1 কথা বলবে, বিরক্ত করবে। এই জিনিসটা ওদের ফ্রেন্ড সার্কেলের কাছে সাধারণ বিষয় বলে মনে হলো মেধার মনে হয় বখাটেপনা। একটা বখাটে ছেলে আরেকটা মেয়ের পথ আটকে উল্টোপাল্টা কথা বলে। মেধা ওদেরকে চোখের ইশারায় বলল পায়ের গতি বাড়িয়ে দিতে। 3 জনে জোরে হেঁটে মুগ্ধকে ক্রস করতে নিলে ছেলেটা বলে ওঠে, এই সুন্দরী রমণী,
এভাবে চলে গেলে তো বুকে লাগে। পথ আটকে ওদের সামনে যায় মুগ্ধ। বিরক্ত হয় মেধা। ওর ভাই যদি এই ছেলে সম্পর্কে কিছু জানে তাহলে হাত পা ভেঙে গলায় ঝুলিয়ে দিবে। মেধা চোখ মুখ কুঁচকে বলল, মুগ্ধ ভাই পথ ছাড়েন। ফোন ধরো না কেন? সিনিয়রের মতো থাকেন না, জুনিয়রদের ডিস্টার্ব করেন কেন? একটু ভুল বলেছ, জুনিয়রদের ডিস্টার্ব করি না, শুধু তোমাকে করি, ভাল লাগে। অতিরিক্ত রাগ হয় মেধার। দাঁতে দাঁত চেপে বলল, আপনি নিশ্চয়ই জানেন আমি কার বোন। ইশতিয়াক এহসান মুসাফ যদি জানে তার বোনকে আপনার মতো একটা বখাটে ছেলে দিনের পর দিন ডিস্টার্ব করে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই ছেড়ে দেবে না আপনাকে, রাইট? বারবার এক কথা বলবে না। তোমার ভাইকে আমি ভয় পাই না। পথ ছাড়ুন, আপনি কিন্তু আপনার লিমিট ক্রস করতেছেন। তুমি বিরক্ত হলেও কিছু করার নেই, শেষ পর্যন্ত তুমি আমারই হবে। এখন আসি, বাই। রাগে থরথর করে কেঁপে ওঠে মেধা। কত বড় সাহস ছেলেটার! সিনিয়র হয়েছে বলে কি মাথা কিনে নিয়েছে? সবসময় বাড়াবাড়ি করবে। এতক্ষণ নীরব থাকা রাহি আর মিশকা বলল, এভাবে কথা বলিস কেন মেধা? তুই যতটা রিয়েক্ট করিস ভাই কিন্তু তোকে ততটাও জ্বালাই না। মিশকার দিকে রাগের লোকে তাকায় মেধা। মুগ্ধ ততক্ষণে বাইকে টান দিয়ে চলে গিয়েছে। মেধা কিছুটা চেঁচিয়ে বলল, মুগ্ধ ভাইয়ের চামচা, আমার সাথে কি করিস? যা মুগ্ধ ভাইয়ের গলায় ঝুলে থাক। মুখ চুপসে যায় মিশকার। মুগ্ধ কত ভালো একটা ছেলে, অথচ মেধা এমন ভাব করে যেন কি না কি দেখেছে। এ যাতায় রাহি বলল, শোন, মুগ্ধ ভাই কিন্তু যথেষ্ট হ্যান্ডসাম ছেলে। ভার্সিটির অর্ধেক মেয়ে তার জন্য পাগল। সেখানে উনি তোকে চাইছে, তাতে তোর আপত্তি কিসের? তোদের জাতির মুগ্ধ ভাই একটা ছ্যাঁচড়া ছেলে, এত বলার পরও গায়ে লাগে না। এসব ছেলেদের থেকে দূরে থাকাই ভালো। আর একদিন উনি আমাকে ডিস্টার্ব করতে আসলে সোজা তার বাড়িতে বিচার দেবো আমি, দেখি কি হয়। রাহি মিশকা দুজনেই হতাশার শ্বাস ফেলে। বলার মতো কিছু খুঁজে পায় না। মুগ্ধর পরিবার সম্পর্কে তারা কেউ অবগত না। ওর পরিবার আছে কিনা বা থাকলেও কেমন হতে পারে সে সম্পর্কে কোনো ধারণাই নেই। সেক্ষেত্রে বলাই যায় আগাম কোনো ঝড়ের সংকেত পেয়েছে ওরা। নিসর্গে বর্ষণের ছোঁয়া, কি অপরূপ দৃশ্য! বর্ষণের প্রেমে পড়েনি এমন মেয়ে বিরল। প্রকৃতির প্রতিটা স্তরে নিজের ছোঁয়া মিশিয়ে দেয়। অনূথা এক মনে বাহিরে তাকিয়ে আছে, প্রতিটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। মুসাবের প্রতিটা কথার ক্ষত থেকে বের হতে চেষ্টা করে। এই পাগলা পুরুষের কোনো অস্তিত্ব ওর জীবনে নেই। সত্যি কথা তো এটা যে অনূথার সাথে আজ অব্দি কেউ এভাবে কথা বলেনি। পরিবারে বা পরিবারের বাহিরে সবাই ওকে যথেষ্ট স্নেহ করে, যার কারণে মুসাব এভাবে কথা বলাতে বেশ অপমান বোধ করছে। মাথা থেকে কিছুতেই ফেলতে পারছে না। গাড়ি আকস্মিক থেমে যেতেই চমকে ওঠা অনূথা। ভাবনা জগৎ থেকে বের হয়ে আশেপাশে তাকায়। বাড়ির সামনে আছে। ঝুম বর্ষণের মাঝেও গাড়ি থেকে বের হয় অনূথা। বাড়ি অবধি যেতে আধ ভেজা হয়ে যায়। দুয়ারে দাঁড়াতেই ছোট চাচুর বউ পপি বেগমের সামনে পড়ে যায়। ভদ্রমহিলা ওকে দেখে বেশ চমকে যায়। তড়িঘড়ি করে এগিয়ে এসে বলল, সে কি অনু, এভাবে ভিজেছিস কেন? তুই মুসাবের সাথে দেখা করতে যাসনি? গিয়েছিলাম। ছোট্ট করে উত্তর দেয় অনূথা। এরপর তাকে আর কেউ খুঁজে পায় না। রুমের দরজা সে যে বন্ধ করেছে আর খুলেনি। রাত 11টার কাছাকাছি হবে। পূর্ণা বেগম মেয়ের রুমের সামনে আসে চিন্তিত মুখে। মেয়েটা সে যে কামরার দূর বন্ধ করেছে এখনো কোনো খোঁজ নেই। আসার পর কিছু মুখেও দেয়নি। এদিকে তার গুণধর ছেলের খোঁজ নেই। সে যে সকালে ক্যাম্পাসে গিয়েছে এখনো বাসায় ফিরেনি। পূর্ণা বেগম বেশ কয়েকবার দৌড়ে নক করলে বের হয় অনূথা। ঘুম ঘুম চোখে বিরক্ত হয়ে বলে, কি হয়েছে মা, এমন করছো কেন? তোরা দুই ভাই বোন কি আমাকে শান্তি দিবি না? এমন শুরু করেছিস কেন? মাথা ব্যথা করছিল তাই ঘুমিয়েছি, এখন সেটা কি আমার দোষ? কুঞ্চিত ভ্রু সোজা করেন পূর্ণা বেগম। তড়িঘড়ি করে মেয়ের কপালে গলায় হাত দিয়ে বড় করে নেয় একবার। এরপর আদেশের স্বরে শুধোয়, ফ্রেশ হয়ে নিচে আসো জলদি। তোমার বাবা না খেয়ে বসে আছে তোমাদের জন্য। আর মুগ্ধকে ফোন করে জিজ্ঞেস করো কোথায় আছে, কখন আসবে। অনূথা ঠিক আছে বলে ফ্রেশ হতে চলে যায়। মাথা টনটন করছে। খেতে ইচ্ছে না থাকা সত্ত্বেও বাবার মুখের দিকে তাকিয়ে খেতে বসে অনূথা। আরশ রহমান মেয়েকে দেখে প্রথমে জিজ্ঞেস করে, আজাদের ছেলের সাথে দেখা করছো তুমি, নাকি এখানেও ব্যস্ততা? ওই লোকের কথা শুনে অনূথা মুখের খাবারগুলো এমন ভাবে চিবোয় যেন সে ভাত নয়, আস্ত মুসাব নামের ছেলেটাকে বসে বসে চিবিয়ে খাচ্ছে। বেশ শক্ত স্বরে জবাব দেয়, আমি ওই বেয়াদব ছেলেকে বিয়ে করব না। প্রথম সাক্ষাতে কাউকে বেয়াদব বলা জিনিসটা পছন্দ হয় না আরশ রহমানের। মুসাব যথেষ্ট ভালো ছেলে, যদিও তিনি রাজনীতি অপছন্দ করেন, তারপরও ছেলেটা মুসাব কারণে এই বিয়েতে তিনি মতামত দিয়েছেন। তাও প্রিয় বন্ধুকে পই পই করে জানিয়ে দিয়েছে, আমার মেয়ের মতামত নিয়ে তারপরেই সব হবে।
আমি ওর মতামত না নিয়ে এগোতে চাইছি না। এখন যদি ও মুসাবকে অপছন্দ হয়ে থাকে তাহলে সেটা সরাসরি বলে দিলেই হয়। এভাবে বেয়াদব বলে খ্যাত করার কি আছে? আরো সমান মেয়েকে বুঝিয়ে বলল, তুমি বিয়ে করতে চাও না, আমরা তোমাকে জোর করব না। আজ অবধি তোমাকে কোনো কিছুই জোর করিনি, কিন্তু প্রথম দেখাতে কাউকে বেয়াদব বলা উচিত না। বেশি কথা বাড়ায় না অনুত্থা। বাহিরের একটা ছেলের জন্য বাবা তাকে কথা শুনিয়েছে এটাও মেনে নিতে পারে না। ঠিক ওই সময়টাতেই ওর পাশের চেয়ার টেনে বসে পড়ে মুগ্ধ। সারাদিনের ঘটনা আর এখনকার ঘটনা মিলিয়ে মেজাজ খারাপ আছে অনুত্থার, তাই সারাদিনের সমস্ত রাগ উগলে দেয় মুগ্ধর উপর। সারাদিন কোথায় ছিলে তুমি? ক্যাম্পাসে। ক্যাম্পাসে রাত 11টা পর্যন্ত ক্লাস হয়? মুখ ফ্যাকাশে হয়ে যায় মুগ্ধ। কিছু না বলে খাওয়ায় মন দেয়। ওর থেকে জবাব না পেয়ে মেজাজ আরো বিগড়ে যায় অনুত্থার। চেঁচিয়ে বলল, আমি তোমাকে লাস্টবারের মতো ওয়ার্নিং দিচ্ছি মুগ্ধ, ঠিক করে চলাফেরা করো। তুমি যেভাবে চলাফেরা করো এটা আমার পছন্দ না। সারাদিন নেতাদের পেছনে ঘুরবে, তাদের চামচামি করবে, এসব আমি চাই না। পলিটিক্স থেকে দূরে থাকো। আর তুমি যাদের সাথে চলো তাদের একজনও সামাজিক না। আমি কি বলেছি বুঝতে পেরেছো? মাথা নেড়ে হ্যাঁ বলে মুগ্ধ। বড় বোন অনুত্থা ইবনাথকে সে ভয় পায় এমন না, একমাত্র আদরের বোনকে নিজের সবটুকু দিয়ে ভালোবাসে, সম্মান করে। বোন বলতে সে কতটা পাগল এই সম্পর্কে সকলেই কম বেশি অবগত। এক জীবনে বোন আর অন্য এক রমণীর পিছনে যেভাবে হেঁটেছে, এছাড়া আর কোনো মেয়ের দিকে চোখ তুলেও যায়নি। অথচ সেই রমণী বুঝলে তো। ইজি চেয়ারে হেলান দিয়ে বসে আছে মুসাব। রাগে মাথায় রক্ত উঠে গিয়েছে। সারাদিনের কর্মব্যস্ততায় অনুত্থা নামক রমণীর কথা ভুলেই বসেছিল সে। পার্টি অফিস বিভিন্ন মিটিং সামলে কেবল বাড়ি ফিরেছে, কিন্তু এখন কিছুতেই মেয়েটার করা অপমান মেনে নিতে পারছে না। চিবুক ঝুলে গেছে। বাড়িতে আসার পর এক দফা রাগ দেখানো শেষ। মুসাব একবার আঘাতপ্রাপ্ত স্থানে হাত বুলিয়ে দেয়। অনুথার চেহারা ভেসে ওঠে। কলাপাতা রঙের শাড়ি পরা আবেদনময়ী এক নারী তার দিকে অগ্নিঝরা দৃষ্টিতে তাকিয়ে আছে। মুসাব হাতে ধরা অনুথার সমস্ত বায়োডাটার দিকে একবার চোখ বুলিয়ে বিড়বিড় করে বলল, ডাক্তার অনুত্থা ইবনাথ, কার্ডিওলজিস্ট, বয়স 24, বাবা মায়ের একমাত্র কন্যা, ছোট একটা ভাই আছে, নাম মীর মুগ্ধ। মীর মুগ্ধ নামটা বিড়বিড় করে 2বার উচ্চারণ করে পৈশাচিক হাসে মুসাব। কপালে একবার চুলকে এদিক সেদিক তাকিয়ে নিজের হাসি মাখা মুখ লুকায়। ঠিক ওই সময় নিজের পিতাকে নজরে আসে। দরজার সামনে এসে দাঁড়িয়েছে। মুসাব উঠে দাঁড়িয়ে বাবাকে ভেতরে আসতে বলল। আজাদ সাহেব এগিয়ে এসে ছেলের পাশে বসলেন। রাগত স্বরে বলল, তুমি অনুমাকে কি বলেছো যে মেয়েটা বিয়ে ভেঙে দিয়েছে? তোমার অনুমা বিয়ে ভেঙে না দিলেও আমি দিতাম। ওই রাস্তার মেয়েকে বিয়ে করতে পারবো না আমি। ছেলের আচরণে স্তব্ধ হয়ে যায় আজাদ সাহেব। এই কেমন আচরণ? বাবার সাথে এইভাবে কথা বলছে মানে? অনুথার সাথে আরো বাজে আচরণ করেছে। তিনি রাগে লুকে ওর দিকে তাকিয়ে বলল, এ কেমন আচরণ তোমার? শুনো মুসাব, তুমি যতই তেরামি করো না কেন, বিয়ে তোমার অনুমাকেই করতে হবে, এবং তুমি আমার কথা মেনে নিতে বাধ্য। রাগে থরথর করে কেঁপে ওঠে মুসাব। হাতের কাছে মোবাইল পেয়ে সেটা আছাড় দেয়। পানির জগ দেখে সেটাও ছুঁড়ে ফেলে দেয় ফ্লোরে। বিকট শব্দে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় জগটা। মুসাব হিসিয়ে বলল, অসম্ভব, আমি ওই মেয়েকে বিয়ে করতে পারবো না। এতে তোমার যা করার করে নাও। অন্ধকার এক রুমে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে অনুত্থা। হাত পায়ের সাথে মুখেও কাপড় বাঁধা। মেয়েটা একটু ছাড় পাওয়ার জন্য ছটফট করতে থাকে। অন্ধকার রুমে দম বন্ধ হয়ে আসার জোগাড়। সকালে বাড়ি থেকে বের হয়ে হাসপাতালে গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে মূলত বিপত্তি বাধে। অনুথাকে হঠাৎ করে কতগুলো লোক এসে তুলে নিয়ে যায়। হাজার চিৎকার চেঁচামেচি করেও লাভ হয় না। শেষে নেতিয়ে পড়ে সে। চারদিকে চোখ বুলিয়ে একবার দেখে নেয়। পুরা রুম জুড়ে একটা চৌকি আর একটা টেবিল আছে, সাথে একটা চেয়ার যেটাতে সে এখন বসে আছে। রাগে চোখ মুখ লাল হয়েছে মেয়েটার। তার ধারণা যদি ভুল না হয় তাহলে তাকে এখানে মুসাব এনেছে, কিন্তু কোথায়? এখনো কারো চেহারা পর্যন্ত দেখেনি সে। ক্ষুধায় পেটের ভিতরে গুড়গুড় শব্দ হয়। সেই সকালে তাড়াহুড়ো করে না খেয়ে বের হয়েছে। এখন বেলা গড়িয়ে সন্ধ্যা হতে চলল, তবুও পেটে দানা পানি পড়েনি। অনুথা একদিকে ক্ষুধার জ্বালা, অন্যদিকে মুসাবের উপর তীব্র রোশানালে যখন ফেটে পড়ে, ঠিক তখনই সা করে দৌড় খুলে যায়। তীব্র আলোর ঝলকানিতে চোখ ঝলসে ওঠে অনুথার। চোখ হালকা খুলে সামনে তাকায়। মুসাব নামক সুপুরুষকে এগিয়ে আসতে দেখে সমস্ত ঘটনা ওর কাছে জলয়ের মতো পরিষ্কার হয়ে যায়। গতকালকে আঘাতের প্রতিশোধ নিতে এসেছে কিনা কে জানে। মুসাব এগিয়ে আসতেই তার সাথে আসা একজন তাকে একটা চেয়ার এনে দেয়। লোকটা পায়ের উপর পা তুলে বেশ ভাব নিয়ে অনুথার সামনে বসে। ঠোঁটের কোণে বাঁকা হাসি, চোখ দিয়ে ইশারা করে ওর মুখ থেকে বাঁধন খুলতে বলে। লোকটা রোবটের ন্যায় এসে অনুথার মুখ থেকে বাঁধন খুলে দেয়। মুসাব সাথে সাথে গম্ভীর স্বরে আদেশ করে, বাহিরে যাও নাহিদ, আমি কথা শেষ করে আসছি।
কোনো বাক্য ব্যয় না করে নাহিদ প্রস্থান করে। এদিকে রমণী ছাড়া পেয়ে জোরে জোরে কয়েকবার শ্বাস নেয়। মুসাব নাহিদের দিক থেকে চোখ সরিয়ে সরাসরি অনুত্থার দিকে তাকালে মেয়েটা চেঁচিয়ে ওঠে। কাপুরুষের মতো তুলে এনেছিস কেন? তুই না এমপি, তোর ক্ষমতা এতটুকুতে সীমাবদ্ধ? একটা মেয়েকে একা পেয়ে রাস্তা থেকে তুলে এনেছিস। রাগে সারা শরীর জ্বলে ওঠে মুসাবের। মেয়েটার সাহস দিন দিন বেড়ে যাচ্ছে। কত দুঃসাহসিক হলে ওকে কাপুরুষ বলে সাথে আবার তুই তু করেও করে। অনুথার চোখে চোখ রেখে চিবিয়ে চিবিয়ে বলল, খবরদার বাজে মেয়ে, আমাকে তুই তুকারি করবেন না। অনুথার সাথে সাথে নির্ধিরে জবাব দেয়। 100 বার বলবো, 1000 বার তুই বলবো। তুই আমাকে এখানে এনেছিস কেন সেটা বল। নিজের রাগ কন্ট্রোল করতে পারে না মুসাব। ঠাস করে চর বসিয়ে দেয় অনুথার গালে। আকস্মিক থাপায় স্তব্ধ হয়েছে অনুথা। কল্পনাও করতে পারে না মুসাব তাকে থাপ্পড় মেরেছে। অবিশ্বাস্য চোখে মুসাবের দিকে তাকায়। লোকটা অতিরিক্ত রাগে সাপের ফেনার মতো ফুসফুস করতে থাকে। অনুথার নিজেরও হাত পা বাঁধা, কি করবে বুঝতে পারে না। মুসাব হঠাৎ চেয়ার থেকে উঠে দাঁড়ায়। 2 কদম এগিয়ে এসে অনুথার সামনে দাঁড়ায়। কিছুটা নিচু হয়ে অনুথার সমান হয়ে 2 হাতে ওর চিবুক চেপে ধরে। বেশ রাগ নিয়ে বলল, এক ভুল বারবার করলে এর থেকে চরম খারাপ অবস্থা করে ফেলবো। মিস অনুত্থা ইবনাত, ভুলে যাবেন না আপনি কার সাথে লাগতে আসছেন। চর খেয়েও দমে যায় না অনুত্থা। মুসাবকে ঘিরে মনে জন্ম নেয় তীব্র ক্ষোভ। মুসাব কথা শেষ করে আবার নিজের জায়গায় এসে বসে। সে অনুত্থাকে ছেড়ে দিতে মেয়েটা একদলা থুথু ফেলে পাশে একরাশ ঘৃণা প্রকাশ করে বলল, তোর মতো অমানুষের সাথে আমি লাগবো সেটা ভাবিস কিভাবে তুই? আগে আমার লেভেলে আয়, তারপর লাগতে আসার কথা বলিস। মুসাব মাথা কাত করে শ্লেষাত্মক হেসে বলল, কোন লেভেলে যাওয়ার কথা বলছেন? নিজের ছবি দেখিয়ে 1000টা ছেলের সাথে প্রেম করে টাকা হাতিয়ে ব্রেকআপ করে তারপর আপনার লেভেলে যাওয়ার কথা বলছেন? অবাক হয়ে তাকায় অনুত্থা। এই লোকটা কি পাগল হয়ে গিয়েছে? কি উল্টোপাল্টা বকছে এসব? ওকে এভাবে তাকাতে দেখে ফুঁসে ওঠে মুসাব। কিছুটা চেঁচিয়ে বলল, এমনভাবে তাকান মনে হয় ভাজা মাছটাও উল্টে খেতে পারেন না। আপনাকে তো দয়া করে এখানে তুলে এনেছি আমি, কিন্তু আপনার স্থান তো রাস্তায়। মুসাবের কথাগুলো সহ্য সীমার বাহিরে চলে যায়। অনুথা কথার আগামাথা না বুঝলেও তাকে এভাবে কথা বলাতে চোখ রাঙিয়ে বলল, খবরদার উল্টাপাল্টা কথা বলবেন না। আপনি কি এমপির আসনে বসে আছেন? আধো সে আপনার আসনের যোগ্য? আপনি জনগণ আপনার আসল রূপ দেখেনি এখনো। হুহা করে হেসে উঠল মুসাব। তাকে হাসি দেখে ঘৃণার তীব্রতা ক্রমশ বাড়তে থাকে ওর। অনুথা চোখ সরিয়ে নেয়। মুসাব দাঁতে দাঁত চেপে বলল, যে মানুষটা যেমন সে আমার তেমন রূপটাই দেখে। আপনি নিশ্চয়ই মুখোশ পরে আছেন, তাই আমাকে মুখোশের আড়ালে দেখতে পাচ্ছেন না ঠিক মতো। মেজাজ খারাপ হয় অনুত্তার। রাগ, দুঃখ, ক্ষুধা সব মিলেমিশে অসহ্য হয়ে যায় সে যে কোনো সময় জ্ঞান হারাতে পারে। কথার তেজ হারিয়ে শান্তস্বরে বলল, আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে খারাপ লোক আপনি? আপনি কি জানেন পৃথিবীর সবচাইতে খারাপ মেয়ের কাতারে আপনি পড়েন? অসভ্য লোক, আমাকে আমার কথা ফিরিয়ে দেন কেন? মিস অনুত্থা ইবনাত, আপনার সাথে কথা বলে আমি আমার রুচি নষ্ট করতে চাই না। আপনার ব্যবহার অতিরিক্ত লেভেলের খারাপ। চলেন ডিলে আসি। অবাক চাহনিতে যায় অনুত্থা। কিসের ডিলের কথা বলছে এই লোক? কপাল কুচকে বিরক্ত হয়ে বলল, স্বনামধন্য এমপি মানুষ স্বনামধন্য একটা মেয়ের হাত পা বেঁধে ডিল করতে বসেছে, কি দারুণ জিনিস তাই না? কথার মাঝে অন্য টপিকে যাওয়াতে বিরক্ত হয় মুসাব। উঠে হাত খুলে দেয় অনুত্থার। হাত ছাড়া পেয়ে সে নিজেই পায়ের বাঁধন খুলে ফেলে সোজা হয়ে বসে। মুসাব আবারও বলল, ডিলে আসা যাক। কিসের ডিল? কত টাকার বিনিময়ে আপনি আমাকে সব সত্য কথা বলবেন? কোন সত্য কথার কথা বলছেন? এবারও অল্পতে মেজাজ হারায় মুসাব। ওর জানা মতে অনুত্থার খুব ভালো করেই জানার কথা মুসাব কোন সত্যর কথা বলছে। না জানার ভান করায় উঠে দাঁড়ায় মুসাব। তাকে দাঁড়াতে দেখে অনুত্থাও দাঁড়িয়ে যায়, কিন্তু রমণী উঠতেই নিজের শরীরে শক্তি পায় না। টানা এত ঘন্টা অনাহারে থাকায় নিজের ভারসাম্য হারিয়ে ফেলে। ধপ করে নিচে পড়ে যেতে নিলে মুসাব এক হাতে কোমর চেপে ধরে রমণী। অবাক হয়ে তাকিয়ে দেখে অনুত্থা নামক রমণী জ্ঞান হারিয়ে ফেলেছে। মুসাব ওকে কোলে তুলে নিয়ে বাঁকা হেসে বলল, বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান। এবার দেখি কি করে পালান আপনি, আর আমিও এর শেষ দেখে ছাড়বো। রবি শশীর উন্মুখ তল্ল চারদিকে ছড়িয়ে পড়ে। রিক্ত প্রকৃতি জুড়ে বিহঙ্গের কিচিরমিচির মিষ্টি শব্দে আন্দোলিত হয়ে এক নবদিনের সূচনা হয়। ভোরের আলো ফুটতে শুরু করেছে। মুসাবের চোখে ঘুম নেই। সারা রাত জেগে সে কাজ করেছে। তার কোলে এখনো ল্যাপটপ উকি দিচ্ছে। কৃত্রিম স্ক্রিন থেকে চোখ ফিরে ঘাড় সোজা করে বসে ক্লান্ত দেহটাকে 2-3 মোচড় দেয়। তার শূন্য বেডে গুটিসুটি মেরে শুয়ে আছে অনুত্থা। গতকালকে
ওই ছোট্ট ঘর থেকে মুসাবকে এখানে নিয়ে আসে। জ্ঞান ফেরার পরে তার কর্মচারী একজন খেতে দেয়। জেদি মানবিক খাবে না বলে জেদ করে, তাকে যেন বাসায় দিয়ে আসে। কিন্তু নাছরবান্দা মুসাব কিছুতেই রাজি হয় না। তার কাজ শেষ না হওয়া অব্দি মেয়েটাকে ছাড়া যাবে না। এছাড়া অনুত্থা অনেক কিছু জানে যেটা মুসাবের জানা দরকার। মুসাবকে দেখলে উত্তেজিত হয়ে পড়বে, কারণ সব কাজ নীলা নামের এক মেয়েকে দিয়ে করিয়ে নেয়। অনুত্থার যখন ঘুম ভাঙে তখন বেলা 8টা বাজতে চলল। এপাশ থেকে ওপাশে ফিরতে খট করে দৌড় খুলে যায়। সচেতন দৃষ্টিতে চারিদিকে তাকায় অনুত্থা। মুসাব এসেছে। তাকে দেখে অবাক হয় না অনুত্থা, বরং মানবকে এড়িয়ে নিজে উঠে বসে। মাথা ভার ভার লাগছে। বাড়িতে সবাই টেনশন করছে, কখন বাড়ি যেতে পারবে কে জানে। মুসাব এগিয়ে এসে অনুথার হাতে একটা প্যাকেট এগিয়ে দেয়। ফ্রেশ হয়ে রেডি হয়ে নেন। অনুথা সরল মনে প্যাকেটটা হাতে নেয়, ভাবে হয়তো তাকে বাড়ি দিয়ে আসবে। কিন্তু প্যাকেট খুলে হাঁ হয়ে যায়। একটা লাল বেনারসি সহ যাবতীয় জিনিস আছে। সকাল সকাল উল্টোপাল্টা কাজ দেখে বিরক্ত হয় অনুথা। এসব কি? হ্যাঁ, মুসাব শান্তস্বরে শোধ হয়। রেডি হতে বলছি। আমার তো বিয়ে না, তাহলে এসব করবো কেন? বাঁকা হাসি মুসাব অলস ভঙ্গিতে অনুথার পাশে বসে। কে বলেছে আপনার বিয়ে না? একটু পর আপনার বিয়ে হবে, জানেন না আপনি? চিবুক শক্ত হয়ে আসে অনুথার। কখন কি করে বসে ঠিক নেই। নিজেকে যথেষ্ট ঠান্ডা রেখে বলল, ইশতিরাক এহসান মুসাব, সকাল সকাল আমাকে জোক শোনাবেন না, এসবে হাসি পায় না। কোনটা জোকস আর কোনটা রিয়েল সেটা তো আপনি রেডি হয়ে আসার পর বুঝতে পারবেন। রেডি হয়ে কাকে বিয়ে করব আমি? আমিহীন আপনার অন্য কোনো অপশন থাকতে পারে? চোখ বন্ধ করে নেয় অনুথা। নতুন করে মুসাবের সাথে ভেজাল করার স্বাদ মনে জাগেনি। শান্ত স্বরে আওড়ায়, আপনাকে আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি আপনাকে বিয়ে করব না। আপনি একটা অমানুষ। মুসাব গত রাত থেকে নিজেকে বুঝিয়েছে সে অল্পতেই রাগারাগি করবে না। কিন্তু একটার পর একটা প্রশ্ন সাথে ওর এসব কথা জাস্ট নিতে পারে না সে। চোখ রাঙিয়ে বলল, যার সাথে প্রেম করছো তাকে বিয়ে করতে পারবে না তো কাকে বিয়ে করবা? মুসাবের কথা শুনে অনুথা যেন আকাশ থেকে টুপ করে মাটিতে পড়ে। এসব ভিত্তিহীন কথা এই অদ্ভুতরে মানব বলছে কেন? ইহজীবনে কখনো প্রেম করেছে বলে তার মনে পড়ে না। সে মুসাবকে কিছুটা অবাক হয়ে বলল, মানে আমি কেন প্রেম করতে যাব? আমার সাথে নাটক করবেন না। আপনার নাটক দেখে দেখে গত 5 বছর আগেই আমি বিরক্ত হয়ে গিয়েছি। এখন আবার সেগুলো নতুন করে আবিষ্কার করবেন না প্লিজ। যা বলছি তাই করুন। অনুথা নিজের কাছে নিজেকে এত অসহায় লাগে বলার বাহিরে। মুসাব কি বলছে সব ওর মাথার উপর দিয়ে যাচ্ছে। এমনটা হওয়ার কথা না। অসহায় স্বরে আওড়ায়, আমি এক জীবনে কখনোই প্রেম করিনি। আপনি এসব ভিত্তিহীন কথা বলে এর ভুক্তভোগী আমাকে বানাবেন না। মুসাব এসব কথা অভ্যস্ত অনেক আগে থেকেই। তখন বলতো ফোনে, এখন বলছে সরাসরি। এ ধরনের বাজে মেয়েকে বিয়ে করার ইচ্ছে মুসাবের ছিল না, কিন্তু অন্য এক জায়গায় সে অসহায় হয়ে নিজের কাছে হার মানে। মুসাব ভালো করে বুঝতে পারে অনুথা সহজে কি বিয়ে করবে না। হয়তো ভেবেছি ওর সব পাপ সামনে এনে জেলে ভরে দিবে। এক পেশে হাসে মানব। শার্টের হাতা ফোল্ড করতে করতে বলল, বিয়ে করে নিজের জীবন বরবাদ করতে চান নাকি নিজের ভাইয়ের লাইফ বরবাদ করতে চান? আপনি হয়তো জানেন না, আপনার আদরের ভাই দিনের পর দিন আমার বোনের পেছনে ঘুরে ওকে ডিস্টার্ব করে। আপনি কি জানেন আমি এর বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নিলে আপনার ভাইয়ের কি অবস্থা হতে পারে? এই এক জায়গায় খুব দুর্বল অনুথা। নিজের ভাই, পরিবারের সদস্যদের জন্য সবকিছু করতে পারবে। মুসাবের লাস্ট কথা ওর বিশ্বাস হয় না। ওর ভাই আর যাই হোক, যাই করে সবকিছু কম বেশি ওকে বলে, মেনে নিতে পারে না। অবিশ্বাস্য চোখে মুসাবের দিকে তাকালে লোকটা তাড়াতাড়ি রেডি হওয়ার জন্য অপেক্ষা করে না। লোকটা প্যাকেটটা পুনরায় ওর হাতে ধরিয়ে দিয়ে বের হয়ে যায় কামরা থেকে। চোখ টলমল করে ওঠে অনুথার। বাবাকে ছাড়া এক পা না নড়া মেয়েটা তাকে ছাড়া বিয়ে করবে ভেবেই হামা করে কেঁদে ওঠে মানব। কিছুতেই নিজেকে সান্ত্বনা দিতে পারে না। প্রায় 1 ঘন্টা পরে শুধু শাড়ি পরে বের হয় রমণী। সকল গয়নাকাটি মেকআপ ওইভাবে পরে থাকে। ওয়াশরুম থেকে বের হলে দেখতে পায় বেডের উপর 2 পা তুলে বসে আছে মুসাব। ওকে বের হতেই বিরক্ত কণ্ঠে শুধু, সামান্য একটা শাড়ি জড়াতে এত সময় লাগে? নিরুত্তর থাকে রমণী। কলের পুতুলের ন্যায় মুসাবের পাশে এসে দাঁড়ায়। লোকটা কথা পারায় না। উঠে অনুত্থার হাত ধরে রুমের বাহিরে আসে। রুমের বাহিরে এসে চোখ ছানা বার হয়েছে অনুত্থার। বিস্ময় নিয়ে সামনে তাকালে নিজের আপন মামাকে দেখতে পায়। মামা মুসাবের বাবা একটা সোফায় বসে আছে, আরেকটা সিঙ্গেল সোফায় কাজে বসে আছে। অনুত্থা মামাকে দেখে কথা বলতে ভুলে যায়। মুসাব তাকে নিয়ে ওদের বরাবর বসে। মামা, তুমি এখানে কি করছো? তুমি এই বিয়েতে রাজি আছো? ওর মামা আফজাল হোসেন মৃদু হেসে বলল, মুসাব খুব ভালো ছেলে। তোমার বাবা তোমার মতামতের বিরুদ্ধে যাবে না, তাই তোমার পক্ষ থেকে আমি আছি অভিভাবক হিসাবে। চোখ ফেটে জল বেরো অনুত্থার।
যেখানে নিজের পিতা মেয়ের মতামতের বিরুদ্ধে বিয়েতে রাজি হয় না, সেখানে মামাকে কথা বলতে দেখে আরো বেশি অসহায় হয়ে পড়ে অনুত্থা। চিৎকার চেঁচামেচি করতে চাইলে আজাদ সাহেব বলল, মামনি শোনো, তোমাকে আমার খুব পছন্দ, তাই তুমি যদি সুন্দর করে বিয়ে করে নাও তাহলে আমি খুশি হব। অনুত্থা বেশ খানিকটা রাগ নিয়ে বলল, আপনার ছেলে যেমন আপনিও ঠিক তেমন। নিজের মেয়ের বয়সী একটা মেয়েকে জোর করে বিয়ে দিতে চাইছেন। তারপর মামার দিকে ফিরে তাচ্ছিল্য হেসে বলল, আপনাকে আর কি বলবো, যেখানে নিজের মামাই আমার বিপক্ষে। মুসাফ সোফায় গায়ে এলিয়ে অলসভাবে বলল, এ মা, তুমি বিয়েতে রাজি না? আমাকে তো বলছো তুমি নিজে থেকে আমাকে বিয়ে করতে চাও, এখন পোল্টি নাও কেন? মুসাফের কথা শুনে অনুত্থা বিস্ফোরিত চোখে তাকায় ওর দিকে। সে কখন বিয়েতে রাজি হয়েছে? ওকে এভাবে তাকাতে দেখে মুচকি হাসে মুসাফ। অনুত্থার মাথায় হালকা টোকা দিয়ে বলল, এসব আপনার মাথায় ঢুকবে না মিস অনুত্থা ইবনাত, আপনি বরং নীরবে বিয়ে করেন। এরপর কাজীর দিকে তাকিয়ে বেশ রাগ নিয়ে বলল, আর কতক্ষণ কাজী সাহেব, বিয়ে পড়ানো শুরু করেন। অনুত্থা কঠিন চোখে মামাকে একবার পরখ করে নেয়। ওর মামা বাড়ির সবাই ওকে যথেষ্ট স্নেহ করে, সেখানে মামা তো তাকে একেবারে মাথায় তুলে রাখে। কোনো না কোনো গন্ডগোল তো অবশ্যই আছে। মামা এমনি এমনি এই বিয়েতে রাজি হয়নি, কিন্তু নীরবে নিজের জীবন বলি দেওয়ার মতো মেয়ে অনুত্থা নয়। মনে মনে পৈশাচিক হাসে, প্ল্যান সাজে কিভাবে কি করবে। হুট করে মনে আসতেই উগড়ে দেয়। আমি এখন বিয়ে করব ঠিকই, কিন্তু বিয়ে করার পর আমি আর নিজেকে রাখবো না, শেষ করে দিব। আকস্মিক এ ধরনের কথা শুনে উপস্থিত সবাই চমকে ওঠে। মুসাফ ভেতরে ভেতরে ঘাবড়ে যায়, কিন্তু শান্ত স্থির নজর অনুত্থাতে রেখে স্বাভাবিকভাবে বলল, মিস অনুত্থা ইবনাত, কোনো রকম চালাকি করবেন না, বিয়ে করতে বলেছি, চুপচাপ বিয়ে করে নেন। মুচকি হাসে অনুত্থা, বেশ রয়ে শুয়ে বলল, আমার তো বিয়ে করতে আপত্তি নেই ইশতিরাক এহসান। আমি বলেছি কবুল বলার পর নিজেকে শেষ করে দিব। আফজাল হোসেনের পেটের ভেতর মোচড় দিয়ে ওঠে। মুসাফ কিংবা আজাদ সাহেব অনুত্থাকে না চিনলেও তিনি বেশ জানেন। তড়িঘড়ি করে বলে উঠলেন, মা অনু, বিয়েটা করলে তোর জন্যই ভালো হবে, পাগলামি করিস না মা। কি ভালো হবে মামা? আমার জীবন আমি জানি না কোনটাতে আমার ভালো হবে আর কোনটাতে খারাপ। আর যাই হোক, একজন পলিটিশিয়ানকে বিয়ে করে ভালোর আশা আমি কখনো করি না। কঠোর স্বরে আওড়ায় অনুত্থা। এদিকে চোখ মুখ শক্ত হয়ে আসে মুসাফের, রাগে গা পিত্তি চলে যাচ্ছে। অনুত্থা দিকে নজর না দিয়ে কাজীকে ধমকের সুরে বলল, আপনার কানে কথা যাচ্ছে না? বিয়ে পড়ানো শুরু করেননি কেন এখনো? আমি আপনার সাথে মজা করছি না ইশতিরাক এহসান। আমি সত্যি কিছু একটা অঘটন ঘটিয়ে ফেলবো, সত্যি বলছি। নিজেকে সামলাতে পারে না মুসাফ, সামনে থাকা টেবিলে লাথি দিয়ে বসে। সবাই চমকে উঠে দাঁড়ায়। টেবিলের কাজ ভেঙে ছোট ছোট টুকরা মুসাফের পায়ে গেঁথে যায়। ছেলেটা কোনো কিছুকে তোয়াক্কা না করে চেঁচিয়ে উঠল, সবাই চলে যাও এখান থেকে ফার্স্ট। শেষের কথাটা এত জোরে বলে অনুথা সহ কেঁপে ওঠে। চুপচাপ প্রস্থান করতে নিলে ওর ডান হাতের কবজি চেপে ধরে মুসাফ। আফজাল হোসেনের দিকে তাকিয়ে বলল, আপনারা এখনো দাঁড়িয়ে আছেন কেন? যেতে বলেছি, কানে ঢুকেনি? না মানে অনুমা এখানে থেকে কি আর করবে, ওকে আমি নিয়েই যাই। হাত ছাড়েন আপনি। কারো কথা কানে ঢুকিনি এমন ভাব করে পিতাকে বলল, এদেরকে নিয়ে এখান থেকে যাও বাবা। ছেলের কথা শুনে মুখ ফ্যাকাশে হয়ে যায় আজাদ সাহেবের। তার মতো শান্তশিষ্ট বাবার ছেলে এত রাগী কিভাবে হয় ভেবে পায় না। আফজাল হোসেনের দিকে তাকিয়ে চোখের ইশারায় যেতে বলল। কাজে অনেক আগেই পালিয়েছে। যাওয়ার আগে আজাদ সাহেব ছেলেকে সতর্ক করে, দ্রুত বের হবে। তারা চলে যেতেই মুসাবের হাতে কামড় বসিয়ে দিয়ে অনুত্থা হাত ছেড়ে দেওয়া অবধি রমণী কামড়ে ধরে রাখে। শেষে সহ্য করতে না পেরে ছেড়ে দেয় মুসাব। একদিকে পায়ের ব্যথা, অন্যদিকে ওর কামড়ের ব্যথায় চোখের কোণে জল জমে, কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র সে নয়। অনুথার হাত ছেড়ে কোমর পিছিয়ে ধরে। মানবী হক চুকিয়ে যায়, রাগ মিশ্রিত স্বরে বলে, আর কত নিচে নামা বাকি আছে আপনার? ছাড়ুন আমাকে। বিয়ে করিনি বলে এখন মেরে ফেলবেন? মুসাব আরো কাছে টেনে নেয় ওকে, দৃঢ় গলায় বলল, আপনাকে মেরে হাত নষ্ট করতে চাই না আমার, যেহেতু সোশ্যাল সমস্যা তাই সরাসরি জবাব দিন, আর বাকি যা করেছো তা আমি খুঁজে নিব। আপনার যদি আমার থেকে কিছু জানারই থাকে তাহলে বিয়ে করতে চাইছেন কেন ভালোবেসে? শোনো মেয়ে, তোমাকে ভালোবাসার মতো মন আমার নেই, ভালোবেসে বিয়ে করতে চাই না। ঠিক করে হেসে ফেলে অনুত্থা, নিজেকে ছাড়ানোর চেষ্টা করে জবাব দেয়, আপনি আমাকে ভালোবেসে বিয়ে করতে চান না আগেই বুঝেছি। কি করতে চান? হাত কেটে ফেলার প্রতিশোধ নিতে চান? আপনি এতটা প্রতিশোধ প্রণয়ন মানুষ? চোখ মুখ কুচকে ফেলে মুসাব, যেন অখাদ্যের ন্যায় কোনো কথা বলছে অনুত্থা। আপনাকে বিয়ে করতে চাইছি কেন সে কথা অজানা থাকুক, এটা বলুন।
আমার সাথে চিট করছেন কেন? অনুথা শান্তস্বরে জবাব দেয়। আপনার কোথাও ভুল হচ্ছে ইশতিরাক আহসান। আমি আপনাকে প্রথম দেখেছি রেস্টুরেন্টে, যেদিন আমাদের দেখা হয়েছিল। দেখা তো তখন হয়েছে প্রথম, এটাও আমি জানি। সোশ্যাল জগতে এমন কিছু করেননি আপনি। আরে আজব, বাংলা কথা বলছেন না আপনি? বললামই তো আমি আপনাকে প্রথম দেখেছি ওই দিন, প্রথম আপনি সম্পর্কে শুনেছিও সেদিন। এছাড়া আর কিছু না, আমি আপনাকে চিনি না ভাই। এই যাত্রায় হেসে ফেলে মুসাব। অনুথার চুল নিয়ে খেলা করতে করতে বলল, আজকের জন্য ছেড়ে দিচ্ছি, তবে ভাববেন না আপনাকে আমি ছেড়ে দিব। ততদিন নিজেকে খোলসে আবৃত করে রাখেন, আমিও দেখব। ক্যাম্পাসের এক কোণে বসে আড্ডা দেয় মুগ্ধ সহ ওর বন্ধুরা। সবাই আড্ডা দিল, বারবার এদিক সেদিক তাকিয়ে কাউকে খুঁজে মুগ্ধ। ওদের মাঝে হাসিব নামের ছেলেটাকে গুঁতা দিয়ে বলল, ভাই তোর প্রেয়সী ক্লাস করছে, শান্তিতে ক্লাসটা অন্তত করতে দে। চোখ গরম করে হাসিবের দিকে তাকায় মুগ্ধ। চটপট বলে ওঠে, মুগ্ধ যেখানে শান্তি নেই সেখানে। কথা শেষ করে উঠে দাঁড়ায়। মেধা সবে ক্লাস থেকে বের হচ্ছিল, মুগ্ধকে দেখে দাঁড়িয়ে পড়ে। ওর সাথে রাহি ছিল, সেও দাঁড়ায়। মুগ্ধ হাসি হাসি মুখে বলল, কেমন আছো মেধা? মেধা বুকে হাত গুজে দাঁড়ায়, কিছুটা অসহায় ফিস করে বলল, আর ভালো মুগ্ধ ভাই, অনেক বড় বিপদে পড়েছি, আমাকে প্লিজ বাঁচান। ভ্যাবাচাকা খেয়ে যে মুগ্ধ। এতদিন যাবৎ যা হয়নি তাই হচ্ছে। মেধা ওর সাথে এত সুন্দর করে কথা বলছে কেন? সত্যি কিছু হয়েছে নাকি এটা ওর কোনো চাল? মুগ্ধ অবাক হয়ে বলল, কি হয়েছে? আমার একটা অ্যাসাইনমেন্ট করা বাকি, কালকেই জমা দিতে হবে। আরিয়ান স্যার কেমন সেটা তো জানিনি, মাঝে অসুস্থ ছিলাম কারণে লেখা হয়নি, আমাকে একটু লিখে দিবেন প্লিজ। মেধা চোখের দিকে তাকায় মুগ্ধ, কোনো বাক্য ব্যয় না করে বলল, দাও, আমি করে দিব। থ্যাংক ইউ, আমার কিন্তু কালকেই লাগবে, সকাল 8টার মাঝে। বলে মুচকি হেসে প্রস্থান করে মেধা। মনে মনে বেশ মজা নেয়, জব্দ করতে পেরে নিজেকে বাহবা দেয়। সকাল 8টা বাজতে চলল। ক্লাসের সামনে সমান তালে পায়চারি করছে মেধা। 8টার আগে মুগ্ধর আসার কথা, অথচ এখনো ছেলেটা দেখা পায়নি। এদিকে ক্লাসের সময় হয়ে গিয়েছে। অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে যায় মেয়েটা। শেষে সিদ্ধান্ত নেয় ক্লাসে ফিরে যাবে। রাহির দিকে বিরক্ত চোখে তাকিয়ে বলে, মুগ্ধ ভাইয়ের চামচা, তোর মুগ্ধ ভাই কই এখন? মুখ চুপসে যায় রাহির। কাঁদো কাঁদো গলায় বলল, এখনো তো 8টা বাজেনি, চলে আসবে, অপেক্ষা কর। তাছাড়া তোর তো অ্যাসাইনমেন্ট করা আছেই, হুদাই বেচারাকে এত কষ্ট দিচ্ছিস কেন? তা ছিল হাসি মেধা। কঠিন স্বরে শুধু, আমাকে এমনি এমনি ডিস্টার্ব করবে এত সোজা? সে যে অ্যাসাইনমেন্ট করবে না এটা আমি আগে থেকেই জানি। ক্লাসে চল। মেধা আর রাহি ক্লাসে গিয়ে বসে। মেধার মুখে বিশ্বজয়ের হাসি। বারবার বলছে, সামান্য একটা কাজে তোর মুগ্ধ ভাইয়ের ভালোবাসা উড়ে গেছে। আর তা নীরবে শ্রবণ করছে রাহি। ক্লাসে স্যার ঢোকার 1 মিনিট আগে মুগ্ধ আসে। সিনিয়র ক্লাস বয়কে দেখে মেয়েরা নড়ে চড়ে বসে। কেউ চুল ঠিক করে, তো কেউ হিজাব ঠিক করতে ব্যস্ত হয়ে পড়ে। মুগ্ধ কারো দিকে না তাকিয়ে সোজা মেধার কাছে আসে। ওর সামান্য অ্যাসাইনমেন্ট দেখিয়ে ধীর গলায় বলল, পুরোটা আছে, তারপরও একবার দেখে নিও। এদিকে মুগ্ধ দিকে হতভম্ব হয়ে তাকিয়েছে মেধা। সে আশা করেনি এক রাতের মাঝেই লোকটা পুরোটা শেষ করবে। সে মুগ্ধর লাল চোখের দিকে তাকিয়ে থাকে। ছেলেটা কথা শেষ করে অপেক্ষা করে না, সাথে সাথে প্রস্থান করে। রাহিও কি হালকা ধাক্কা দিয়ে ফিসফিস করে বলে, কি রে, বলেছিলাম না ভাইয়া তোর অ্যাসাইনমেন্ট করে দেবে, প্রমাণ হলো তো। মেধা নিজের হতভম্বতা রেশ কাটিয়ে উঠতে পারে না। অবাক চোখে বলল, সে কি সারা রাত ঘুমায়নি? চোখ মুখ দেখে তো মনে হয় ঘুমাওনি, বাকিটা উনি জানে। মেধা নিচের দিকে তাকায়। এখনো বিশ্বাস হচ্ছে না মুগ্ধ এই কাজটা সত্যিই করেছে। আবার মনে মনে খুশিও হয় ছেলেটাকে জব্দ করতে পেরে। বেডের উপর অলস ভঙ্গিতে উপর হয়ে শুয়েছে অনুত্থা। মাথায় মুসাবের বলা কথাগুলো ঘুরপাক খাচ্ছে। মুসাবের সব কথা মিলালে এটা দাঁড়ায় যে অনুত্থা মুসাবের সাথে সোশ্যাল অ্যাকাউন্ট দিয়ে প্রেম করেছে এবং দিন শেষে তাকে ধোকা দিয়েছে। কিন্তু অনুত্থা তো নিজের সম্পর্কে অবগত। নিজের মেডিকেলে পড়ালেখা, পরিবারকে সময় দিয়ে সে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশি অ্যাক্টিভ থাকতে পারে না। আগেও কখনো অ্যাক্টিভ ছিল না, এখনো খুব বেশি না। তাহলে মুসাব এই কথাগুলো কেন বলছে? তার মুখভঙ্গি দেখে তো মনে হয়েছিল সে সত্যি বলছে। কিন্তু অনুতা কিছুতেই নিজের হিসাব মিলাতে পারছে না। মোবাইল হাতে নিয়ে কুমির মানব নামে সেভ করা নাম্বারটা বের করে। ফোন করবে কিনা ভেবে পায়নি। এমপির কি সময় হবে ফোন ধরার? পরক্ষণে এসব চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলে দেয়। সেই পুরুষ থাকুক তার মতো। অনুত্থা আর ইশতেরাক এহসান মুসাবকে নিয়ে কিছু ভাববে না। চলে যাক সেই পুরুষ। এমনিতে ওর সাথে যা যা করেছে তাতে সে কখনো এই পুরুষকে ক্ষমা করবে না। প্রতিশোধ তো নিবেই নিবে। মাসখানেক পরের ঘটনা। অনুত্থা একটা এতিমখানা এসেছে। ওদের জন্য কিছু করার ইচ্ছে ছিল। নিবৃত্ত কেন্দ্রে গেট দিয়ে ভেতরে ঢুকতে একজন মানুষের মুখোমুখি হয়। মাস্কের আড়ালে থাকা মানুষটাকে চিনতে অসুবিধা হয় না অনুত্থার।
বরং অবাক হয় এহসান মুসাবকে এতিমখানা দেখে। গেটের পাশে সুদর্শন পুরুষের কালো রঙের গাড়িটা এতক্ষণে নজর কাটে তার। মুসাব যেন তাকে দেখেও দেখেনি। নাচেনার ভান করে গেট পেরোতে নিলে অনুথার মাথায় দুষ্ট বুদ্ধি চাপে। মুসাব এগিয়ে যেতে নিলে সে নিজের ডান পা বাড়িয়ে দেয়। পড়ে যেতে নিয়েও নিজেকে সামলে নেয় মুসাব। পরপরই একটা গুলি এসে হাতে লাগে মুসাবের। ব্যথায় কুকড়ে ওঠে লোকটা। গুলির শব্দ শুনে চমকে ওঠে অনুত্তা। মুসাবের দিকে তাকাতেই দেখে হাতগুলো রক্তের ধারা বইছে। মুসাব গুলি ছোড়ার উৎসের দিকে নজর দেয়। লোকটা পালিয়ে গিয়েছে ততক্ষণে। মুসাব এবার সোজাসুজি অনুত্তার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলে, অপকার করতে গিয়ে উপকার করে দিয়েছেন মিস অনুত্থা ইবনাত। ফেলে দেওয়ার চিন্তাটা দারুণ ছিল, না হলে গুলিটা বুকে লাগতো। মুসাবের কথার দিকে ধ্যান নেই রমণী। সে রক্তাক্ত হাতের দিকে তাকায়, অঝরে রক্ত পড়ছে। শহরের স্বনামধন্য এমপি সিকিউরিটি ছাড়া চলাফেরা করে কিভাবে? যে এমপি নিজেই নিজেকে সামলাতে জানে না, সে সাধারণ মানুষকে কিভাবে সামলাবে? অনুথার কথা গায়ে মাখে না মুসাব। সে কখনো এতিমখানার সিকিউরিটি নিয়ে আসে না। ওর এখানে আসা সম্পর্কে তেমন কেউ জানে না। তাহলে ওই লোকগুলো কিভাবে মুসাবের খোঁজ পেল? মুসাব নিজেই পৈশাচিক হাসি হেসে বলল, ডাক্তার সাহেবের সামনে একজন জলজ্যান্ত রোগী দাঁড়িয়ে আছে, তার সেবা করবেন না? অমানুষদের পাশ মারাই না আমি। হুহা করে হেসে ওঠে মুসাব। বাম হাতের আঙুল দিয়ে ডান হাত থেকে রক্ত নিয়ে অনুথার গালে লাগিয়ে দেয়। রাগে চোখ বন্ধ করে নেয় রমণী। মুসাবকে চোখ দিয়ে শাসিয়ে বলল, আপনি আসলে একটা অমানুষ। ব্যান্ডেজ করে দেন। অনুথা কিছুক্ষণ রাগে ফুসফুস করে, আবার মুসাবের আহত হাত দেখে নিজের কাছেও খারাপ লাগে। তাই নিজের কঠোরতা দমিয়ে রেখে বলল, ডাক্তারদের নিকট সব রোগী সমান, কারণে আপনাকে সামান্য হেল্প করতেই পারি। মৃদু হাসি মুসাব। চোখ দিয়ে ইশারা করে গাড়িতে গিয়ে বসতে। নিজে গিয়ে গাড়িতে বসে। অনুথা কিছুটা ইতস্তত করে, মনের সাথে যুদ্ধ করে গাড়িতে উঠে বসে। মুসাব নিজে থেকে ফার্স্ট এড বক্স এগিয়ে দেয়। কোনো বাক্য ব্যয় না করে হাত এগিয়ে দেয়। গুলিটা মাংস ছুঁয়ে বের হয়ে গিয়েছে। অনুথা ক্ষতস্থানে তুলা দিয়ে পরিষ্কার করে ব্যান্ডেজ করে দেয়। মুসাব গাড়িতে উঠে ডোর লক করেছিল, যার কারণে কাজ শেষ হলো, বের হতে পারে না রমণী। এদিকে ফোনের মাঝে ডুবে আছে লোকটা। কি এত কাজ করছে কে জানে। শেষমেশ বিরক্ত হয়ে অনুথা বলল, ডোর আনলক করেন, আমার কাজ আছে। এ যাত্রায় মোবাইল রাখে মুসাব। অলস ভঙ্গিতে অনুথার দিকে তাকায়। মেয়েটার গালে এখনো রক্তের চিহ্ন আছে। মুসাব অনুথার কথাকে পাত্তা না দিয়ে রুমাল বের করে হালকা ভিজিয়ে নেয়। রমণীর দিকে এগিয়ে আসতে নিলে পেছনে সরে যায় সে। রাগত্ব স্বরে সুধর, সমস্যা কি? ডোর আনলক করতে বলছি, কাছে আসেন কেন? কথা শেষ করার আগে কোষে একটা ধমক দেয় মুসাব। কাছে এগিয়ে এসে গাল চেপে ধরে। সব জায়গায় পাকনামি করতে যাবেন না অনুত্থা ইবনাত। আমি ভুলে যাইনি কিছু, সো বি কেয়ারফুল। কথা শেষ করে রুমাল দিয়ে রক্তগুলো মুছে দেয় লোকটা। পরপর অনুথার গালে নিজে খসখসে ঠোঁট জোড়া চেপে ধরে। আকস্মিক ঘটনায় হকচকে যায় অনুথা। চোখ বড় বড় করে মুসাবের দিকে তাকালে সে বলে ওঠে, এরকম কোনো ইচ্ছা ছিল না আমার, কিন্তু আপনার উল্টাপাল্টা ভাবার কারণে সেটা সত্য করে দিলাম। ইউ শুড গো নাও। রাগে গা পিত্তি জ্বলে ওঠে অনুথার। দাঁতে দাঁত চেপে বলল, পবিত্র পানি কোথায় পাবো বলেন তো? নোংরা গলাটা পরিষ্কার করতে হবে তো। চেঁচিয়ে ওঠে মুসাব। অনুথার গলা টিপে ধরে বলে, ভুলে যাবেন না আপনি একটা ছেলের সাথে লাগতে আসছেন। এর পরিণাম খুব ভয়ঙ্কর হতে পারে। নিজেকে খুব চালাক মনে করবেন না অনুত্থা ইবনাত, নয়তো এখন তো আপনার গাল নোংরা হয়েছে, তখন। কথা শেষ না করে ওর দিকে তাকিয়ে বাঁকা হাসে মুসাব। বাকি কথা বুঝে নেয় অনুত্থা। ঘৃণা চোখ ফিরিয়ে নিয়ে গাড়ি থেকে বের হয়ে যায়। পার্টি অফিসের একটা মিটিং আছে মুসাব। জরুরি মিটিং। পূর্ণ মনোযোগ সেখানেই বিদ্যমান আছে। ডান হাতে সাদা ব্যান্ডেজের অংশটা মাথা উঁচু করে নিজের উপস্থিতি জানান দেয়। ব্যথায় টনটন করলো, সেদিকে কোনো খেয়াল নাই লোকটার। দুই হাত নাচিয়ে দিব্যি ভাষণ দিচ্ছে। আকস্মিক টেবিল কেঁপে ওঠে। মনোযোগ বিনষ্ট হওয়াতে বিরক্ত হয় মুসাব। নিজের ফোন ভাইব্রেট হচ্ছে। নাহিদ কল দিয়েছে। ছেলেটাকে অনুথার খোঁজ খবর নিতে বলেছে। সেসব সম্পর্কে কিছু শোনার আশায় বিরক্ত ভাব পাশে রেখে ফোন রিসিভ করে কানে ধরে। ভাই, ম্যামের বিয়ে ঠিক হয়েছে। শুনেছি ওনার বাবা মা কেউ রাজি না, কিন্তু ম্যাম জেদ করেছে এখনই নাকি বিয়ে করবে। আস্ত একটা জেদের গোডাউন এই রমণী। সব জায়গায় নিজের কৃতিত্ব ফলাতে চায়। মুসাব চুপ থেকে কিছুক্ষণ ভেবে প্রশ্ন করলো, কোন হনুমানের গলায় ঝুলতে চাই? অপর প্রান্তে নাহিদ কিছুটা ভরকে যায়। তার ভাই কি এভাবে কখনো কথা বলতে দেখেনি সে। এক নারীর সংস্পর্শে সে কত পরিবর্তন। ভেবে মিটিমিটি হাসে ছেলেটা। তড়িঘড়ি করে উগরে দেয়, ছেলেটার নাম প্রীতম, ম্যামের কলিগ। এখন তোমাকে কি করতে হবে সেটা নিশ্চয়ই বলে দেওয়া লাগবে না, রাইট? জি ভাই। গুড, নিজের কাজ শেষ করো।
কল কেটে দেয় মুসাব। ভেতরটা তেতো হয়ে গিয়েছে, চাইলেও মিটিংয়ে পুনরায় মনোযোগ দিতে পারে না। বিরক্ত হয়ে উঠে দাঁড়ায়। এই এক মানবী তার সুন্দর রুটিনটা এলোমেলো করে দিয়েছে। এত সহজে ছেড়ে দিবে বুঝি? ডিউটি শেষ করে হাসপাতাল থেকে কেবল বের হয়েছে অনুত্থা। সন্ধ্যা হয়ে এসেছে। সাধারণত এরকম সন্ধ্যা হলে মুগ্ধ এসে তাকে নিয়ে যায়। আজ ভাইকে পার্কিংয়ে না দেখে অবাক হয় বটে। মনে কুকাইতে থাকে, ভাইয়ের কিছু হয়নি তো? ঝটফট ফোন লাগায় মুগ্ধকে। 2 বার রিং হতে কল রিসিভ হয়। ভেসে আসে মুগ্ধর কণ্ঠস্বর। হাফ ছেড়ে বাঁচে অনুত্থা। কোথায় তুমি মুগ্ধ? নিচে আসো নিজে। মুগ্ধ বিস্মিত স্বরে জবাব দেয়। ছোট মামা তো বললো তুমি নাকি নানু বাড়ি যাবে, তোমাকে ড্রপ করে নিবে মামা, তাই তো আমাকে আসতে নিষেধ করলো। আপনা আপনি ব্রু কুচকে যায় অনুত্থার। আগের বার একবার যখন মুসাব তাকে তুলে নিয়ে গিয়েছিল তখনও একই কাজ করেছিল তার মামা আফজাল হোসেন। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে না তো? তার বিয়ের কথা চলছে। ওর কেন জানি মনে হচ্ছে সে যদি দ্রুত বিয়ে করে না নেয় তবে মুসাব তার কোনো একটা ক্ষতি তো করে বসতেই পারে। ফলস্বরূপ নিজের কলিগ প্রীতম বিয়ের প্রপোজাল দিতে অ্যাকসেপ্ট করে নেয় রমণী। সেসব বিষয় টের পেয়ে যায়নি তো মুসাব। এসব ভেবেই বুকের ভেতর ধুকপুক করে ওঠে অনুত্থার। শুকনো ঢোক গেলে মুগ্ধকে বলল, তোমার আমাকে জিজ্ঞেস করা উচিত ছিল আমি সত্যিই যাব কিনা। আর তো পার্কিং এ ছিল অনুত্থা। চারদিকে অন্ধকার হয়ে গিয়েছে। মাগরিবের আজান পড়েছে বহু আগে। হঠাৎ পেছন থেকে কেউ একজন মোবাইল টেনে নিয়ে যায়। চমকে ওঠে অনুত্থা। পেছনে তাকানোর সুযোগ হয়ে ওঠে না। তার আগেই মাথা চক্কর দিয়ে ওঠে। চোখে নেমে আসে অমানিসা। গিটারে এলোমেলো হাত চালায় মুগ্ধ। মাথা ভন ভন করছে। গতকাল সারা রাত এক ফোঁটাও ঘুমোয়নি। এখন ঘুমাতে মন চায় না। তাকে ঘিরে আছে বন্ধু বান্ধবেরা। সকলেই আড্ডায় মেতে উঠেছে। মুগ্ধ সকলের মধ্যমণি। সবাই মিলে মুগ্ধকে জোরাজোরি করেছে একটা গান গাওয়ার জন্য। ওইদিকে অল্প দূরে মেধা সহ ওদের দলবল বসে আছে। মেয়েটা একটু পরপর আর চোখে এদিকে তাকায়। কোনো কিছুই নজর এড়াতে পারে না মুগ্ধর চোখে। সে যদি এখন গান শুরু করে তবে ওদের আড্ডা মহলে ভেঙে সবাই এখানে ভিড় জমাবে ভেবে মৃদু হাসে ছেলেটা। গিটারে সুর তুলে গান শুরু করে। আমি সেই সুতো হব যে তোমায় আলোকিত করে, নিজে চলে যাব। আমি সেই নৌকো হব যে তোমায় পার করে, নিজেই ডুবে যাব। গানটি গাইল মুগ্ধ। নিজের সবটুকু আবেগ অনুভূতি মিশিয়ে গানটা শেষ করে মুগ্ধ। গানটা যাকে ডেডিকেট করে গাওয়া হয়েছে সেই রমণী অনিমেষ তার দিকে তাকিয়ে আছে। চোখে মুখে বিস্ময়ের ভাব। মিটিমিটি হেসে উঠে দাঁড়ায় মুগ্ধ। দ্রুত প্রস্থান করে সেথা হতে। অনুত্থার যখন জ্ঞান ফিরে তখন চারদিকে আলোকিত হয়ে গিয়েছে। চোখ বন্ধ করেই ভাবে তার সাথে কি ঘটেছিল। সে পার্কিং এ ছিল এবং তখন রাত ছিল। এখন দিনের আলো ফুটেছে মানে অনেক ঘন্টা সে অচেতন ছিল। ভেবেই সতর্কভাবে চোখ মেলে সে। নিজেকে আবিষ্কার করে একজনের বাহু ডোরে। নিমিষেই চোখ বড় বড় হয়েছে অনুত্থার। এই পুরুষ কে হতে পারে? তাকে পেছন দিক থেকে জড়িয়ে ধরে আছে। অনুত্থা ছাড়া পাওয়ার জন্য ছটফট করে। আকস্মিক নজর আসে আগন্তুকের ডান হাত, শুভ্র রঙের ব্যান্ডেজ মোড়ানো। চিনতে অসুবিধা হয় না রমণীর। নিজেকে তার বাহু ডোরে পেয়ে গা ঘিন ঘিন করে ওঠে। সে 2 দিন পরে অন্য একজনের বউ হবে, অথচ আজ কি না। শক্ত করে চোখ বন্ধ করে নেয় অনুত্থা। টলমলে চোখের জল এক হাতে মুছে নেয়। নিজেকে যথেষ্ট শক্ত করে নেয়। নিজেকে ছাড়িয়ে নিতে গেলে বরাবরের মতোই ব্যর্থ হয়। বেশ রাগ হয় রমণীর। মুসাবের আহত জায়গায় জোরে চাপ দেয়। ব্যথায় কুকড়ে ওঠে লোকটা। হাত আলগা করতেই সরে যায় অনুত্থা। চোখের পলকে উঠে বসে। ঘুম ঘুম চোখ মেলে তাকায় মুসাব। চোখে এখনো রাজ্যের ঘুম। অনুত্থা দেখি বিরক্ত চোখে তাকিয়ে বলল, সকাল সকাল কি শুরু করছেন? আমি এখানে কেন? কি চান আপনি? লজ্জা লাগে না আপনার? একে তো তুলে এনেছেন, তার উপর সারা রাত আমি আপনার বুকে ছিলাম। এসব কি ধরনের অসভ্যতামি? অলসভাবে আড়মোড়া ভেঙে উঠে বসে মুসাব। শুভ্র রঙের ব্যান্ডেজ গলিয়ে রক্ত বের হতে শুরু করেছে। কাঁচা ক্ষতস্থানে পুনরায় আঘাত পেয়েছে। কি নিষ্ঠুর রমণী। মুসাব হাত থেকে নজর ফিরিয়ে অনুত্থার দিকে তাকায়। হাই তুলতে তুলতে শুধ হয়। আমি আপনার বুকে ছিলাম নাকি আপনি আমার বুকে ছিলেন? তাহলে কিভাবে বলেন আমি আপনাকে? শাট আপ। মুসাবকে কথা শেষ করতে না দিয়ে ধমকে উঠে অনুত্থা। অথচ রমণীর ধমক গায়ে মাখে না মানব। মানবীকে আরেকটু শাসানোর জন্য বলে, মানুষ তো বউয়ের সাথে কত কি করে, আমি তো কেবল বুকে নিয়ে ঘুমিয়েছি। আপনি চাইলে বাকি সবও করতে পারি, আমার কোনো আপত্তি নেই। কথা শেষে চোখ টিপে মুসাব। বিস্ময়ে হতবাক হয়ে যায় রমণী। মুখ থেকে শব্দ বের করতে ভুলে যায়। মুগ্ধ যখন বাড়ি ফিরে তখন বেশ রাত হয়েছে। অনুথার বাবা আরশ রহমান ছেলে মেয়ে টেনশনে মাথায় হাত দিয়ে বসে আছে। অনুথার মোবাইল বন্ধ। এদিকে মুগ্ধকে কল দিয়েও পাওয়া যাচ্ছে না। মুগ্ধ যখন ঘরে ঢুকে তখনই তাকে ঘিরে ধরে আরশ রহমান আর ওর মা। মুগ্ধ হুট করে ওনাদের দেখে ভুরকে যায়।
সে কোনো অপরাধ করেছে কিনা মনে পড়ছে না। তখনই আরশ রহমান চোখ পাকিয়ে জিজ্ঞেস করে, তুমি একা কেন? অনুমা কোথায়? আর ওর ফোন বন্ধ কেন? আকস্মিক এতগুলো প্রশ্নের কবলে পড়ে হকচকে যায় মুগ্ধ। একটার পর একটা জবাব গুছিয়ে নিয়ে বলল, আপুকে তো মামা নিয়ে গিয়েছে, বললো আজ নানুর বাসায় থাকবে। আরশ রহমানের রাগ হয় বেশ। ওদের হুটহাট এভাবে মেয়েকে নিয়ে যাওয়া ওনার মোটেও পছন্দ না। স্ত্রীর মুখের দিকে তাকিয়ে কিছু বলতে পারে না। আদরের মেয়েকে নিয়ে বেশ চিন্তা হয় ওনার। নিজের রাগকে চাপা দিয়ে বলল, ফোন বন্ধ করে রাখছো কেন? আপুর সাথে আমার কথা হয়েছে, কথার মাঝে হঠাৎ ফোন কেটে গিয়েছিল। পরে মামা ফোন করে বলেছে আপুর ফোনের চার্জ শেষ, সে এখন নানুর বাসায় আছে। নানু বাড়ি আছে মানে ঠিকঠাক আছে, এটুকু বিশেষ মনে রাখে আরশ রহমান। কিন্তু তারপরও নিজের একমাত্র মেয়ে, সবটুকু আদর স্নেহ দিয়ে বড় করেছে তাকে, মনে কুগাইতে থাকে। স্ত্রীর দিকে এক নজর তাকে প্রস্থান করে। মুগ্ধ নিজের রুমে চলে যায়। মুসাবের কথা শুনে কিছুটা লজ্জা আর কিছুটা রাগ ঘিরে ধরে। তারপরও মাথায় হাত দিয়ে বসে আছে অনুত্থা। কোনোভাবেই কিছু মেলাতে পারছে না সে। মুসাবের সাথে ওর বিয়ে হয়েছে কোন দিন, এটা ভেবে কুল কিনারা পায় না। মুসাব তখন বেডে হেলান দিয়ে বসেছিল। একটু পর পর অনুত্থাকে পরখ করে নিচ্ছে। রমণীর চোখে মুখে বিস্ময় ভাব খেলা করছে। দুষ্টু হাসে মুসাব। তাকে আরেকটু চমকে দিতে বলে, কাজী সাহেব বাহিরে অবস্থান করছে মিসেস অনুত্থা এহসান, চলেন ইসলামী মতে বিয়ে করে নেই। পাশ থেকে বালিশ নিয়ে মুসাবের দিকে ছুঁড়ে মারে অনুত্থা। মুসাব বালিশটা আঁকড়ে নেয়। রাগে শরীর জ্বলে যাচ্ছে। তার উপর এই লোক মজা নিচ্ছে। হিসিয়ে বলল, আপনাকে আমি বিয়ে করিনি, উল্টোপাল্টা একটা বলে দিবেন আর আমি মেনে নেব? হুহা করে হেসে ওঠে মুসাব। একটা কাগজের ফটোকপি অনুত্তার হাতে ধরিয়ে দেয়। তাতে চোখ বুলিয়ে আকাশ থেকে পড়ে যেন রমণী কাবিননামা, যাতে তার সিগনেচারও আছে। দেখে নকল মনে হচ্ছে না। অবাক চাহনিতে মুসাবের দিকে তাকায়। লোকটা আকস্মিক কেমন গম্ভীর হয়ে গিয়েছে। নিজের গাম্ভীর্য ভাব ধরে রেখেই শুধালো, আমি মানুষটা কি কি করতে পারি সে সম্পর্কে আপনার ধারণা খুব কম মিসেস এহসান। রেজিস্ট্রি পেপারে কখন সিগনেচার করেছেন মনে পড়ে? ভাবনায় পড়ে যায় অনুত্থা। পরপর এতগুলো শখ পেয়ে বিস্ময়ে মুখ হয়ে গিয়েছে মানবী। হসপিটালের কোনো পেপারে সাইন করতে গিয়ে হয়তো না দেখে এখানে করে দিয়েছে। এতটুকু ধারণা হচ্ছে তার। নিজের বোকামিতে নিজেকে চড় দিতে ইচ্ছে করে। দুঃখে কষ্টে কান্না পাচ্ছে তার। চোখ টলমল করে ওঠে। মুসাবের দিকে ছলছল চোখে তাকিয়ে কঠোর স্বরে আওড়া, আমি আপনাকে জীবনেও মেনে নিব না। পলিটিক্স আমি পছন্দ করি না। তার উপর মানুষটা যদি আপনি হন তাহলে তো আরো আগে না মরে যাব, তবু আপনাকে বিয়ে করব না। নিজেকে স্বাভাবিক রাখে মুসাব। হেসে খেলেই উত্তর দেয়, বিয়ে করবেন না এটা কেমন কথা মিসেস এহসান? আমাদের রেজিস্ট্রি হয়ে গেছে, বাকি যেটা আছে সেটা খুব শীঘ্রই হয়ে যাবে। বললাম না প্রয়োজনে মরে যাব, তারপরও আপনার সাথে সংসার করব না। আমার মনে হয় না আপনি তা করবেন। আপনার না হয় জীবনের প্রতি মায়া নেই, কিন্তু নিজের মা বাবা আর ভাইকে তো ভালোবাসেন তাই না? খবরদার ওদের কথা মুখেও আনবেন না, শেষ করে দিব। পুনরায় হেসে ফেলে মুসাব। হাসতে হাসতে বলে ওঠে, আমি তো আপনার সাথে সংসার করতে আগ্রহী, একদম স্পেশাল সংসার। এখন আপনি তা না চাইলে কিভাবে হয়? চলেন বাকি কাজটাও শেষ করে ফেলি। অসম্ভব। বলে দুই হাত ধরে চিটকে সরে যায় অনুত্থা। মুসাব বুঝিয়ে বলার নয় বলে, দেখো অনুত্থা ইবনাথ, আমাদের বিয়ে হয়ে গিয়েছে। তুমি নিশ্চয়ই বাংলা কথাটা বুঝতে পারছো। অবৈধভাবে সংসার করতে চাও? আপনি থেকেই হঠাৎ তুমিতে আসায় বেশ ভয় পায় অনুত্থা। বুঝতে পারে মুসাব চটে গেছে বেশ। নিজেকে অসহায় লাগে অনেক। সে নামক প্রাণীটাকে কেউ বুঝতে পারে না কেন? সারা রাত একটা মেয়ের সাথে একই বেডের থেকেও সেটাকে অবৈধ মনে হয়নি, এখন বৈধতা খুঁজতে আসেন? মনে মনে হাসে মুসাব। সে কখন রুমে এসেছে টেরি পায়নি রমণী। নিজে থেকে খোলাসা করার ইচ্ছে হয় না আর, বরং অনুত্থাকে তাড়া দিয়ে বলল, ফ্রেশ হয়ে বাহিরে আসো। এক কথা আমার যেন দুইবার বলতে না হয়। আগের বার যা নাটক করেছো এবার যেন তার পুনরাবৃত্তি না হয়। অনুথা মনে মনে ভাবে, আপনাকে যদি সত্যি আমার বিয়ে করতে হয় তবে আপনার বাকি জীবনটা খুব একটা সুখকর হবে না ইশতিয়াক এহসান মুসাব। আমি মানুষটা খুব একটা ভালো না। কথা শেষ করে বসে থাকে না মুসাব। অনেক কাজ বাকি আছে তার। সব দিক সামলে সবার মতামত নিয়ে তবেই বিয়েটা হবে। মনের রানীকে নিজের করতে হলে যা যা বাধা পার করতে হয় সবকিছু করবে সে। মনে মনে আওড়ায়, বলো পৃথিবী আমার চাঁদকে পেয়ে আমার কতটুকু খুশি হওয়া উচিত? তাকে নিজের করে নেওয়াতে কি কি উজাড় করে দিতে হবে তোমায়? আমি সব বিসর্জন দিতে প্রস্তুত আছি। তুমি কেবল তাকে আমার করে দাও।
চোখের কার্নিশ বেয়ে এক ফোঁটা জল মৃত্তিকে স্পর্শ করার পূর্বেই তা মুছে ফেলে মুসাব। মুচকি এসে বিড়বিড় করে বলে, পৃথিবীর সবকিছু একদিকে, তোমার জন্য আমার পৃথিবী অন্যদিকে। প্রাণ, তুমি আমার দুর্বলতা না হয়ে শক্তি হও। বারবার এভাবে দুর্বল করে দিও না। একটা নতুন জীবন, নতুন অধ্যায়। বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছে কপত কপতি। মুসাব এক ধ্যানে অনুত্থার মুখের দিকে তাকিয়েছে। সরল স্নিগ্ধ মুখায়ব দেখে কেউ বলবে না মেয়েটা ধানি লঙ্কা। কি ঝাঁজ বাপরে, তেজে আশেপাশে ঘেঁষা যায় না। তাদের বিয়ে হয়েছে অনেকক্ষণ হয়েছে। বিস্ময়ের ব্যাপার হলো অনুথার বাবা, মা আর মুগ্ধ সবাই এখানে উপস্থিত ছিল। অনুথা বাবাকে দেখে মুখের ভাষা হারিয়ে ফেলেছে। তাছাড়া ছিল মুসাবের বাবা আর অনুথার মামা। ওনারা অনেক আগেই বিদায় নিয়েছে। থেকে গিয়েছে আরশ রহমান, মুগ্ধ আর পূর্ণা রহমান। তখন থেকে চুপ করে বসে আছে মেয়েটা। মুসাব নিজেও কি বলবে খুঁজে পায় না। তারা দুজন এক পাশে বসে আছে আর অনুথার পরিবার অন্য পাশে বসে আছে। কথা বললে শুনতে পাবে না। মুসাবের অনেক কাজ পড়ে আছে। ওর পেছনে সময় নষ্ট করে লাভ নাই। সঠিক সময় আসলে এমনিই সব ঠিক হবে। অনুথা ধৈর্য হারা হয়ে উঠে দাঁড়ায়। নীরবে প্রস্থান করতে চাইলে বাধা দেয় মুসাব। হাত টেনে ধরে। এতে যেন মানবী আরো বেশি রেগে যায়। মুসাব ওর রাগের তোয়াক্কা না করে বলল, কোথায় যাচ্ছ? বিয়ে করেছেন বলে কি মাথা কিনে নিয়েছেন? লিসেন ইশতিরাক এহসান মুসাব, এই বিয়ের কথা যদি কেউ জানে তাহলে আপনি সেদিন আমার আসল রূপ দেখবেন। হেসে ফেলে মুসাব। ওদূরেই বসেছিল অনুথার বাবা আরশ রহমান আর পূর্ণা রহমান। মুসাব তাদের দিকে তাকিয়ে বলল, যাদের জানা উচিত তারা অলরেডি জানে, আর কাউকে জানানোর প্রয়োজন হবে বলে আমার মনে হয় না। তুমি কোথাও না গিয়ে বরং তাদের সাথে আলোচনা করো, মাথা ঠান্ডা হবে। হাত ঝাড়া দিয়ে ছাড়িয়ে নেয় অনুথা। গটগট পায়ে এগিয়ে যায় আরশ রহমানের দিকে। ভদ্রলোক মেয়েকে দেখে উঠে দাঁড়ায়। মানবী বাবাকে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারে না। ঝাঁপিয়ে পড়ে তার বুকে, হুহু করে কেঁদে ওঠে। এভাবে কেঁদো না মামনি, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হেঁচকি তুলে কাঁদে অনুথা। সেভাবেই বলে, একজন পলিটিশিয়ানকে বিয়ে করে আমার কি ভালো হয়েছে বাবা? আমি এই জিনিসটা পছন্দ করি না। তার উপর ওই লোকটা মোটেও ভালো না। অনুথার বাবা মেয়ের মাথায় সান্ত্বনার হাত বুলিয়ে বলে, তুমি হয়তো শুরু থেকে তাকে খারাপ নজরে দেখেছো। হতে পারে তার খারাপ কাজগুলো তোমার চোখে পড়েছে। খারাপের আড়ালে ভালো লুকিয়ে থাকে, সেটাকে খুঁজে বের করো। আমার মেয়ে বুদ্ধিমান, তোমার উপর আমার ভরসা আছে। তুমি খুব দ্রুত সব বুঝতে পারবে। আরশ রহমান মেয়ের চোখের পানি মুছে দেয়। পূর্ণা রহমান এগিয়ে এসে মেয়ের পাশে বসে, হাত আঁকড়ে ধরে শুধোয়। একটা বিয়ে ভাঙা আর ইমারত ভাঙা সমান অনু। তোদের আগেই বিয়ে হয়ে গিয়েছে, সেখানে আমাদের রাজি না হয়ে উপায় ছিল না। তোর মামার সাথে ওদের সম্পর্ক খুব ভালো, বলতে গেলে ছোটবেলা থেকেই ওদের সাথে চলাফেরা। তাই উনি জানে মুসাবের পরিবার কেমন। অসহায় অনুভব হয় অনুত্থার। মায়ের দিকে করুণ চাহনিতে চেয়ে বলে, আমার কি করা উচিত বলো না? আমি কিছুতেই তাকে মেনে নিতে পারছি না, বা পারবো বলেও মনে হয় না। আরশ রহমান আওড়ায়, শোনো মা, তুমি জানো আমি তোমার ভালো চেয়েই বলেছি। আমি জানি তুমি জীবনে অনেক কিছুই করতে চাও, তোমার স্বপ্ন, তোমার লক্ষ্য আছে। আমি চাই তুমি জীবনে সফল হও, নিজের পায়ে দাঁড়াও, নিজের পরিচয়ে পরিচিত হও। কিন্তু জীবনের কিছু সময় আছে যেখানে সঠিক সঙ্গী থাকা, একজন ভালো বন্ধুর মতো পাশে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিয়ে মানে শুধু দায়িত্ব নয়, এটা জীবনের একটি অংশ। একজন সঙ্গী জীবনে উৎসাহ দেয়, সুখে দুঃখে পাশে থাকে, আমাদের জীবনকে আরও সুন্দর করে তোলে। আমি চাই তোমার এই নতুন পথ চলা আনন্দময় হোক। অনুতে কিছু বলে না, নীরবে সম্মতি জানায়। কেন জানি মনে হচ্ছে ওদের কারো কথাই ওর উপর প্রভাব ফেলছে না। মুসাবের খারাপ রূপটাই ওর চোখে বারবার ধরা দিচ্ছে। কথাবার্তা শেষ করে ওনারা চলে যায়। পুরোটা সময় মুগ্ধ চুপ করে বসেছিল। মুসাবকে সে আইডল হিসেবে মানলো, বোনের সাথে করা এমন আচরণ তার ভালো লাগেনি। মুসাব কেন এরকমটা করেছে? সত্যিই কি সে অনুথাকে ভালোবাসে? অনুথা মাত্র শাওয়ার নিয়ে বের হলো। ওর পরিবারের সবাই বাড়িতে ফিরে গিয়েছে বহুক্ষণ। এ বাড়িতে কেবল অনুথা আর মুসাব আছে, আর কিছু স্টাফ আছে। অনুথা ওয়াশরুম থেকে বের হয়ে মুসাবকে খেয়াল করে, কিছু ফাইল চেক করছে। সে বের হতেই তার হাতে একটা চেক দেয়। অনুথা বুঝতে পারে এটা কাবিনের টাকা হয়তো। তারপর শিওর হওয়ার জন্য প্রশ্নবোধক চাহনিতে ওর দিকে তাকালে সে বলে, কাবিনের টাকা। মুসাব কথা শেষ করে না, সেকেন্ডের মাঝে পুনরায় প্রশ্ন করে, তোমার কোনো যমজ বোন আছে? বিরক্ত হয় অনুথা। আবার শুরু হয়েছে ছেলেবাজ বলা, ছবির কথা বলা।
সে নাক মুখ কুচকে বলে, ফাজলামি করবেন না, আমার এসব কিছুই নাই, আপনি দূরে থাকুন আমার থেকে। মুসাব এগিয়ে আসে ওর দিকে। অনুথা মনে মনে ভাবে, অন্য কাউকে ভেবে অনুথাকে বিয়ে করে ফেলেনি তো মুসাব। লোকটা ততক্ষণে অনেকটা নিকটে চলে এসেছে। ডান হাত কোমরে চলে যায়। ছটফট করে ওঠে অনুথা। মুসাব কোমরে স্লাইড করতে করতে মিটিমিটি হেসে শুধ হয়। কারো সিকুয়েক হিসেবে তোমাকে বেছে নেইনি আমি, তুমি হিসাবেই তোমাকে নিজের করেছি। অনুথা নিজেকে ছাড়ানোর চেষ্টা করে। মুসাব শক্ত করে চেপে ধরে। কিছু বলতে গেলে অনুথা রেগে মেগে বলে, আপনার হাতে কাটা মেশানো থাকে, স্পর্শ করলেই সারা শরীর জ্বলে ওঠে। কোথাও যেন ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। মুসাব বিস্ফোরিত চোখে অনুথার দিকে তাকায়। বুঝতে অসুবিধা হয় না কি ইন্ডিকেট করে কথাটা বলেছে অনুথা। ওর তাকানো দেখেও না দেখার ভান করে অনুথা। মুসাবের ধরে রাখা হাতে কামড় বসিয়ে দেয়। হাত ছেড়ে দেওয়া অব্দি রমণী কামড়ে ধরে রাখে। শেষে সহ্য করতে না পেরে ছেড়ে দেয় মুসাব। ব্যথায় চোখের কোনো জল জমে, কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র সে নয়। চোখের জল লুকিয়ে হাসি মুখে তাকায় ওর দিকে। নির্চিতায় বলে ওঠে, বিহঙ্গ, তুমি উড়ে বেড়াও, শ্রান্ত হয়ে এই নিরেই ফিরে আসতে হবে। অনুথা বেডের এক কোণে নীরবে বসে আছে। তার চোখ দুটো মুসাবের দিকে নিবদ্ধ। সে যেন মুসাবের প্রতিটি ভাব, প্রতিটি আবেগের খুঁটিনাটি বোঝার চেষ্টা করছে। মৃদু আলোয় তার মুখের এক পাশ আলোকিত হয়ে উঠেছে, আর অন্য পাশে একটা চাপা বিষণ্ণতা যেন ছায়া ফেলেছে। অনুথার মনে এক ধরনের অস্বস্তি কাজ করছে। মুসাবের চোখের গভীরতা, বিষণ্ণতা এবং তার নীরব উপস্থিতি যেন ইঙ্গিত দিচ্ছে কোনো চাপা যন্ত্রণার। তার মনে হয় সোশ্যাল সমস্যাটার ব্যাপারে মুসাবের কাছে জানতে চাইবে, কিন্তু দ্বিধা কাজ করে। এই প্রশ্ন কি তাকে আরো কষ্ট দেবে? মুসাব কি নিজের মনের কথা খোলাসা করবে? পরক্ষণে মনে দ্বিধাদ্বন্দ্ব পাশ কাটিয়ে প্রশ্ন করে, আপনি কি সত্যি আমায় 5 বছর আগে থেকে চিনেন? সোশ্যাল প্রবলেমটা কি বলবেন আমায়? অনুথার নরম স্বরে অবাক হয়ে তার পানে তাকায় মুসাব। মুসাব একটু থেমে অনুথার দিকে তাকায়। তার চোখে এক ধরনের গভীরতা ফুটে ওঠে, যেন অনেক দিন ধরে চেপে রাখা কিছু আজ মুক্তি পেতে চায়। সে ধীরে ধীরে বলে, আমিও পালাতে চেয়েছিলাম অনুদ্ধা, পরিবার, দায়িত্ব, সম্পর্ক, সবকিছু থেকেই। অনুথা চুপচাপ মুসাবের কথা শুনে। মুসাব নিজের অতীতের অন্ধকার অংশটুকু বের করে আনার সাহস খুঁজে পায়। 5 বছর আগে যখন আমার মা চলে গেলেন, আমার মনে হলো যেন সব শূন্য হয়ে গেছে। আমার নিজের জন্য কিছু করার সাহস ছিল না। সেই সময় আমার জীবনটা ঘুরিয়ে দেওয়ার কোনো ইচ্ছা ছিল না। পরিবারের প্রত্যাশা, সমাজের চাপ, সব কিছুর মাঝে নিজেকে হারিয়ে ফেলেছিলাম। তারপর এক দীর্ঘশ্বাস ফেলে মুসাব বলে, অবশেষে বুঝলাম পালানো কোনো সমাধান নয়, নিজেকে তৈরি করতে হবে, সেই শূন্যতার সঙ্গ সহ্য করতে হবে। তবে এখনো মাঝে মাঝে মনে হয় কিছুই বদলাইনি, তবু চেষ্টা করে যাচ্ছি। এর মাঝে একটা মেয়ে আমার জীবনে আসে, মেসেঞ্জারে নক দেয়। অপরিচিত একটা মেয়ে একটা ছেলেকে নক দিয়ে কথা বলছে। ব্যাপারটাতে আমি অবাক হই বটে, তারপরও মেয়েটার মিশুকে স্বভাব, চঞ্চলতার প্রেমে পড়ে যাই আমি। এটাকে আমি বাস্তবে চিনতাম। দুজনের ব্যক্তিত্ব দুই জায়গায় দুই রকম। তারপরও ভাবি হতেই পারে এমনটা স্বাভাবিক। মেয়েটার সাথে আমার খুব বেশি ফোনে কথা হতো না, বেশিরভাগ সময় মেসেজে কথা বলতাম। 1 মাসে মেয়েটা আমার কাছে বেশ টাকা পয়সাও নেয়। তার কিছুদিন পর ব্রেকআপ করে। আমি আইডি হ্যাক করে নেই ওর, দেখে আমার মতোই হাজারটা ছেলের সাথে এইভাবে কথা বলে টাকা হাতিয়ে নেয়। তখন এটা ট্রেন্ড ছিল। আমার বেশ রাগ। ব্রেকআপ করে নিলেও আমি তাকে ছেড়ে দেইনি। যোগাযোগ বন্ধ হলেও তার খবরাখবর আমি রাখতাম। সেই সময়ে অতটা ভালো করে খোঁজ খবর নেইনি। এক সময় জানতে পারি যে মেয়েটার সাথে আমি চ্যাটিং করি সে আসলে ওই মেয়ে না। যাই হোক, বাদ দাও এসব। বিয়ে করেছো, সংসার করো। মুসাবের এই দীর্ঘশ্বাস যেন জীবনের নানা পর্যায়ের ভাঙা করা আশা নিরাশার প্রতিচ্ছবি। তার কণ্ঠে হতাশা, অভিমান আর খানিকটা বেদনার ছোঁয়া স্পষ্ট। সে জানে তার ভুল ছিল, হয়তো একটু বেশি বিশ্বাস করেছিল, হয়তো অন্ধভাবে। তবুও সেই সময়টা তার জীবনে একটা অদ্ভুত শিক্ষা হয়ে দাঁড়িয়েছিল। অনুত্থ মুখ বনে বসে আছে, বুঝতে পারে ব্যাপারটা তাকে ঘিরেই। মুসাব তাকে ফেসবুক বাদে এমনিতেও চিনত। এখানে তার কি বলা উচিত নিজেই বুঝতে পারে না। কথাগুলো হয়তো প্রত্যাশিত ছিল, কিন্তু এখন নিজের কাছে কেমন অদ্ভুত লাগছে। অন্য মেয়ে ভেবে অনুথাকে জাজ করা হয়েছে। অনুথা থমকে বসেছিল। মুসাব কখন তার পাশে এসে বসেছে খেয়াল করেনি। হাতে হ্যাচকা টানতে একেবারে ওর বুকে আশ্রে পড়ে সে। মুসাব একটু কাছে সরে এসে অনুথার মুখের দিকে তাকালো। চোখে যেন এক ধরনের কোমল আকুতি। তার হাতটা অনুথার গালের কাছে এনে আলতোভাবে ছুঁয়ে বলল, তুমি জানো, তুমি যখন এমনভাবে চুপ করে থাকো তখন তোমাকে আরো বেশি আপন করে কাছে পেতে ইচ্ছে করে। অনুথার হৃদয় যেন একটু দ্রুত স্পন্দিত হতে লাগলো। মুসাবের স্পর্শে তার মুখ গরম হয়ে উঠল। সে চোখ নামিয়ে ফেললো, কিন্তু মুসাব আস্তে করে তার চিবুকে হাত রেখে বলল, অনুত্থা,
আমার দিকে তাকাও। আজ তোমার এই নীরবতাই আমার কাছে পৃথিবীর সবচেয়ে মধুর সুর। সবকিছু ভুলে যাও। অনূথা এক পলক মুসাবের গভীর চোখে তাকালো। দুজনের মধ্যে নীরবতার মাঝেও যেন অজানা কথাগুলো ভেসে উঠলো, যা কেবল তাদের হৃদয় বুঝতে পারছে। মুসাব আস্তে করে অনূথার হাতটা ধরে বলল, আমার জীবনে তোমার চেয়ে সুন্দর আর কিছু নেই। অনূথা সরে আসার চেষ্টা করে, কিন্তু মুসাবের শক্ত হাত যেন তার সমস্ত ইচ্ছাকে বাধা দেয়। তার হাত শক্ত করে ধরে আর একটু কাছে টেনে নেয়। অনূথা বেশ অস্বস্তি নিয়ে তাকায়, কিন্তু মুসাবের চোখে এখন আর উদ্বেগ নেই, বরং এক ধরনের দৃঢ়তা। তুমি কোথায় যাওয়ার চেষ্টা করছো অনূথা? মুসাবের কণ্ঠে একটু শীতলতা ছিল, যেন সে জানে এই মুহূর্তে অনূথার পক্ষে সরে যাওয়া সম্ভব নয়। অনূথা শ্বাসরোধ করে, তার দৃষ্টি মাটিতে নেমে আসে। সে জানে মুসাব কখনো সহজে ছেড়ে দেয় না। শ্বাসরোধ করে বলে, আপনি যতই নিজেকে নিরপরাধ প্রমাণ করেন না কেন, আপনার পূর্বের ব্যবহার আমি ভুলে যাইনি। পলিটিক্স পছন্দ না আমার, ভুলে যাবেন না কথাটা। মুসাব কিছুটা স্তম্ভিত হয়, তার হাতের শক্তি খানিকটা কমে আসে, তবে সে হাতটা এখনো অনূথার হাতে রেখেছে। অনূথার কথাগুলো শোনার পর তার মুখে কোনো প্রতিক্রিয়া না দেখে কিছুক্ষণ নীরব থাকে মুসাব। তারপর একটু ঠান্ডা কণ্ঠে কিন্তু দৃঢ়ভাবে বলে, আমি জানি তুমি আমাকে বিশ্বাস করো না অনূথা, কিন্তু তোমার জানা উচিত আমি যা করি সেটা তোমার জন্যই। রাজনীতি বা পূর্বের ব্যবহার সেটা তোমার পছন্দ না হলেও আমার কিছু করার নেই। আমি ব্যবহার বদলাতে পারি, কিন্তু রাজনীতি ছাড়তে পারবো না। তুমি জানো আমি চাই না তোমার কাছে কিছু লুকাতে। তার চোখে একটা গভীর আবেদন ছিল, যেন সে চায় অনূথা কিছুটা সময় দিক নিজের অনুভূতিগুলো বোঝানোর জন্য। কিন্তু অনূথা মেনে নেয় না, শক্ত কণ্ঠে নিজের বলা শেষ বাক্যটা বলে, আমি রাজনীতি পছন্দ করি না। আপনি সেটা ছাড়তে না পারলে আমাকে জোর করে বিয়ে করার কোনো মানে হয় না। আমি মানিয়ে নিতে পারবো না, দুঃখিত। ইশতিয়াক আহসান। অনূথার কথাগুলো মুসাবের মনে প্রবল একটা ঝাঁকুনি সৃষ্টি করে। তার মুখে কোনো প্রতিক্রিয়া না দেখা গেলেও তার চোখের গভীরে একটা অদৃশ্য লড়াই চলছিল। সে জানতো অনূথার কথা শুধু বক্তব্য নয়, তার জীবন দৃষ্টির এক অংশ। কিন্তু মুসাব চুপ করে থাকেনি, তার কণ্ঠে তীব্রতা আসে, যদিও কিছুটা ভেঙে পড়েছে। তুমি জানো না অনূথা, আমি তোমার জন্য সব কিছু ছেড়ে দিতে পারি। রাজনীতি আমার জীবন, কিন্তু তুমি আমার কাছে অনেক কিছু। তবে তার গলার স্বরটা ক্রমেই নরম হতে থাকে, যেন বুঝতে পারছে তার উচ্চাসা বা চাওয়া যদি অনূথার জন্য যন্ত্রণা হয়ে ওঠে, তবে সে তার ধরে রাখতে চায় না। তুমি যদি ভাবো আমি তোমার জন্য রাজনীতি ত্যাগ করতে পারবো না, তবে হয়তো তুমি ভুল ভাবছো। তবে আমি তোমার পাশে থাকতে চাই, তোমার সিদ্ধান্তে বাধা দিব না। অনূথা তার চোখের দিকে এক দীর্ঘ তাক দেয়, যেন একে অপরের অনুভূতির গভীরে প্রবাহিত হতে চায়। কিন্তু তার মানসিক অবস্থান ছিল স্পষ্ট, সে আর কোনো বাধ্যবাধকতা সহ্য করতে রাজি নয়। গেটের পাশে দাঁড়িয়ে মেধা নিজের অজান্তেই আশপাশে তাকিয়ে মুগ্ধকে খুঁজে বেড়াচ্ছে। দুদিন ধরে সে ক্যাম্পাসে আসেনি, আর মেধার মনে এক অদ্ভুত শূন্যতা অনুভব হচ্ছে। প্রতিদিন দেখা না হলেও ঠিক যেন মুগ্ধ আশেপাশেই থাকে। তার হেসে ওঠা, কথার ভঙ্গি মেধার মনে অমলিন হয়েছে। আজ যেন মনে হচ্ছে এই ভিড়ের মধ্যে থেকেও কাউকে হারিয়ে ফেলেছে মেধা। মেধা জানে না কেন সে মুগ্ধকে খুঁজছে, হয়তো এটাই মুগ্ধর প্রতি তার অনুভূতির সূচনা। মেধা একটু নিজের দিকে বিরক্ত হয়, কেন সে বারবার মুগ্ধকে খুঁজছে। মনের গহীনে কোথাও একটা অদৃশ্য টান অনুভব করছে সে, যা তাকে বারবার মুগ্ধর দিকে টেনে নিয়ে যাচ্ছে। দুদিনের অনুপস্থিতি যেন অদ্ভুতভাবে তার অভ্যস্ত দিনগুলোতে ফাঁকা একটা জায়গা তৈরি করেছে। মুগ্ধর হাসি মাখা মুখ, চোখের সেই বিশেষ ঝিলিক, তার সোজাসাপটা কথা বলার ধরন, সবকিছুই যেন মেধার মনে এক স্থায়ী ছাপ ফেলে গেছে। এক অজানা অনুভূতি তাকে বাধ্য করেছে মুগ্ধকে খুঁজতে। আর মেধা বুঝতে পারছে হয়তো এটাই সেই অনুভূতির শুরু, যা এতদিন অবচেতনে লুকানো ছিল। মেধা মনে মনে নিজেকে বুঝায়, কিছুটা জোর করে, মুগ্ধ ভাই, আপনার জন্য আমার মনে কোনো অনুভূতি তৈরি না হোক। এই বিষাক্ত প্রেমের জালে আটকে গুমড়ে মরতে চাই না আমি। নিজের লক্ষ্য, নিজের স্বপ্ন পূরণ করতে এসেছি এখানে। নিজের জীবনে কাউকে অপ্রত্যাশিত গুরুত্ব দিয়ে মনের শান্তি হারাতে চাই না। কিন্তু যতই সে নিজেকে বোঝায়, ততই যেন তার মনের গভীরে মুগ্ধ স্মৃতি আরো গেঁথে যেতে থাকে। নিজেকে যতই শক্ত রাখার চেষ্টা করে, মনের কোণায় যেন একটা ফাঁক থেকে যায়, যা মুগ্ধর উপস্থিতি দিয়ে পূর্ণ হতে চায়। পাশে হঠাৎ মিশকার উপস্থিতি টের পায় মেধা। মেয়েটা এসে তাকে হালকা ধাক্কা দিয়ে হাসতে হাসতে বলে উঠলো, ওই দেখ, মুগ্ধ ভাই আসছে। ইস, বেচারার 2 দিন ধরে জ্বর ছিল। মেধার বুকের ভেতরটা যেন অদ্ভুতভাবে কেঁপে উঠলো। মুগ্ধ 2 দিন কেন আসেনি সেটা বুঝতে পেরে একটু চিন্তিত হয়ে গেল সে, কিন্তু নিজের অনুভূতিগুলো চেপে রেখে স্বাভাবিক থাকার ভান করে মিশকার দিকে তাকিয়ে বলল, আর এই জ্বর ছিল, কেমন আছে এখন? মিশকা মুচকে মুচকে হেসে বলল, হ্যাঁ, বেচারা ঠিক মতো বিশ্রামই পায়নি। আজ একটু ভালো লাগাই ক্লাসে এসেছে।
দেখ না এখনো কেমন ক্লান্ত লাগছে। মুগ্ধকে দেখে মেধার মনে হয় তাকে সত্যি একটু ভাঙা ভাঙা লাগছে। মনটা আবার কেমন অস্থির হয়ে যায়, কিন্তু বাইরে থেকে স্বাভাবিক থাকার চেষ্টা করে। অবাক চোখে মিশকের দিকে তাকিয়ে মেধা বলল, ব্যাপারটা তুই কিভাবে জানিস? মিশকে একটু হেসে বলে, আরে তোর মতো আমিও তো খোঁজ রাখি বুঝলি। আর তাছাড়া মুগ্ধ ভাইয়ের সাথে আমার গত সেমিস্টার থেকে বেশ বন্ধুত্ব হয়ে গেছে। এই কয়েকদিন ওকে দেখছিলাম না, তাই খোঁজ নিয়েছিলাম। কাল রাতে মেসেজ করেছিলাম, তখনই বলল জ্বর নিয়ে কষ্ট পাচ্ছে, আজ একটু ভালো বোধ করছে, তাই ক্লাসে এসেছে। মেধা বুঝতে পারে মিশকের মুখে মুগ্ধর কথা এভাবে শুনতে কেমন যেন অস্বস্তি লাগছে, কিন্তু সেই অস্বস্তি ঢেকে রেখে মুখে হালকা হাসি এনে বলল, ও তাই নাকি? বন্ধু হিসেবে খোঁজ রাখা তো অবশ্যই উচিত। ভালোই করেছিস খোঁজ নিয়ে। নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে মেধা আবার চারপাশে তাকায়, কিন্তু মনের গভীরে যেন এক ধরনের অদ্ভুত টান অনুভব করে, যা মুগ্ধর উপস্থিতির জন্যই। মেধা এক মুহূর্তের জন্য ভাবে মুগ্ধর কাছে গিয়ে জিজ্ঞেস করবে কেমন আছে সে, শরীরটা এখন কেমন, কিন্তু পরক্ষণেই নিজেকে শাসন করে। কি দরকার হুদায় যেচে পড়ে খোঁজ দেওয়া? মুগ্ধর তো বন্ধুর অভাব নেই, মিশকা আছে, অন্যরাও আছে, সে তো কারো কিছু না। মেধার মনে এক অদ্ভুত চিন্তা ঘুরপাক খায়। মুগ্ধ কি সত্যি তার কথা একবারের জন্য ভাবেনি এই 2 দিনে? অথচ সে ভুলে গেছে মেধার কথা। হয়তো মুগ্ধর জীবনে মেধা নামের কোনো বিশেষ ভূমিকা নেই, সে কি তার জীবনে বিশেষ কিছু নয়? কিন্তু কেন জানে মুগ্ধ সেই কথায় কথায় বিরক্ত করা, ছোটখাটো মজা করে সময় কাটানো, সেই সব ডিস্টার্ব করার অভ্যাসগুলো মেধা মিস করছে। তার মনে প্রশ্ন জাগে, ছেলেটা কি বদলে যাচ্ছে না তো? হয়তো ওর জীবনে অন্য কেউ এসেছে যে তাকে আগের চেয়ে বেশি ব্যস্ত করে রেখেছে, অথবা আমার কথা আর ওর মনে নেই। নিজের এমন অনুভূতিগুলোকে থামাতে চেষ্টা করেও পারছে না মেধা। এই যে অভ্যস্ততা, এই যে কিছু ছোট ছোট মুহূর্তের জন্য মুগ্ধর উপস্থিতি, সব মিলিয়ে যেন একটা শূন্যতা তৈরি হয়েছে তার ভেতরে। এইসব ভাবনা মনের মধ্যে দোল খেয়ে তাকে পিছু টানে, আবার থমকে দেয়, নিজেকে বোঝায়। এই অদ্ভুত টানটাকে প্রশ্রয় দিয়ে লাভ নেই, নিজেকে নিয়ে ভাবা দরকার। এইসব আবেগের পিছু না গেলেই ভালো। মুগ্ধ থেকে একবার শেষবারের মতো তাকে মেধা হাঁটা দেয় অন্যদিকে, কিন্তু বুকের ভেতর সেই চাপা অনুভূতিটা যেন তাকে নীরবে দংশন করে। মেধা নিঃশব্দে প্রস্থান করতে যায়, কিন্তু বরাবরের মতোই পথ আগলে দাঁড়িয়ে যায় মুগ্ধ। তার মুখে সেই চিরচেনা হাসিটা, মুগ্ধর চোখে ক্লান্তির ছাপ স্পষ্ট, তবু চঞ্চলতার কোনো অভাব নেই। মুগ্ধ হালকা কণ্ঠে বলে, এই যে তুমি ভাবে পালাচ্ছ কেন? মেধা একটু চমকে ওঠে, ভেতর ভেতরে কেমন যেন অস্বস্তি হয়। নিজেকে শান্ত রেখে গম্ভীর মুখে বলল, পালাচ্ছি না, অন্য কাজ ছিল তাই যাচ্ছি। মুগ্ধ একটু হেসে বলল, তুমি কি জানো 2 দিন ধরে তোমাকে ঠিক মতো দেখতে পাইনি বলে মনটা কেমন করছিল? মেধা চোখ সরিয়ে বলে, 2 দিন ছিলে না, জ্বর হয়েছিল নাকি? মুগ্ধ মাথা নেড়ে বলল, হ্যাঁ একটু অসুস্থ ছিলাম, কিন্তু তাতে তোমার কিছু এসে যায় নাকি? কথাটা একটু মজা মেশানো থাকলেও চোখে যেন কিছুটা সত্যের আভাস। মেধা কিছু বলতে চায় না, তবে তার মনের অস্থিরতা যেন আরো বেড়ে যায়। মুগ্ধর হাসিটা তার দিকে তাকিয়ে রয়ে যায়, আর মেধা বুঝতে পারে এইভাবে সে বারবার নিজেকে মুগ্ধর দিকে টেনে নিয়ে যায়, আবার দূরে ঠেলে দেয়। মেধা প্রসঙ্গটা বদলাতে একটু মজা করে বলল, আপনার বোন তো এখন আমার ভাবি, তাই পরের বার এভাবে হুটহাট সামনে চলে আসার আগে একবার ভাববেন, নয়তো ভাবিকে বলে দেব তার ভাই দিনে দুপুরে আমাকে কিভাবে চালায়। মুগ্ধ হাসি চাপার চেষ্টা করে বলল, আচ্ছা ভাবিকে বলে দিবা? ভাবি তো তখন বলবে মুগ্ধ তুমি ঠিকই করেছো, বিশ্বাস করো। ও তো আমাকে বরং উৎসাহ দেবো তোমাকে আরো বেশি বিরক্ত করতে। মেধা একটু অবাক হয়ে বলল, সত্যি ভাবি এতটা পক্ষপাতী? এভাবে আমাকে আরো ফাঁসিয়ে দিবেন? মুগ্ধ চোখ টিপ দিয়ে বলল, অবশ্যই, কেননা তুমিই তো ভাবির প্রিয় হয়ে গেছো, এখন তো সে তোমার পক্ষ নেবে, এটাই স্বাভাবিক। মেধা মুখে একটু বিরক্তির ভান করলো। মুগ্ধর মজা মেশানো কথাগুলো শুনে নিজের ভেতরে হাসি লুকিয়ে রাখতে পারলো না। মুগ্ধের এই চঞ্চলতা, কথার অদ্ভুত ভঙ্গি তাকে অজান্তেই কাছে টেনে নেয় মেধা, কিছুটা বিরক্ত স্বরে আওড়ায়, আপনার বোন আপনার মতোই বাজে, আমার সাথে মেশে না। ভাইয়ার রাগ সবসময় আমার উপরে ওঠায়, ভাই যেমন ঠিক উল্টো তার বোন। মিটি মিটি হাসে মুগ্ধ, গর্ব করে বলে, অসুবিধা নাই, এই বিরক্তিকর তোমাকেই কিছুদিন পর আমাদের বাড়ির বউ বানাবে আমার বোন। অনুথা একা বসে বেলকনির কিনারে নীরবে তাকিয়ে আছে দূরের দিকে। আকাশে সন্ধ্যার শেষ আলো ধীরে ধীরে মুছে যাচ্ছে, রক্তিম আভা যেন তার মুখে কোমল এক আলো ফেলেছে। তার চুলের গুচ্ছগুলো হাওয়ায় ছুঁয়ে খেলা করছে, আর চারপাশের প্রকৃতি যেন এক সুরেলা সঙ্গীত হয়ে তার ভাবনাগুলোর সাথে মিশে যাচ্ছে। তার চোখে এক গভীর শূন্যতা, যেন সেখানে হাজারো হাজারো প্রশ্নের ছায়া লুকানো। মনের গভীরে কোনো এক অজানা অনুভূতি তাকে টানছে, কোনো এক হারানো স্মৃতি বা আকাঙ্ক্ষা যেন তার মধ্যে আলোড়ন তুলে দিয়েছে।
অনুত্থা একাকী হলো প্রকৃতির সৌন্দর্যের মাঝে, সে যেন নিজেকে খুঁজে বেড়াচ্ছে। বাস্তবের চেনা জানা গণ্ডি ছাড়িয়ে এক দূরের জগতে হারিয়ে যাচ্ছে, যেখানে কেবল তার মনের কথাগুলোই ধ্বনিত হয়। অনুত্থা জীবনের হিসাবগুলো নিয়ে বিভ্রান্ত, যেন প্রতিটি হিসাবেই কিছু না কিছু বাকি থেকে যাচ্ছে। তার হৃদয়ের প্রতিটি কোণায় এই অসঙ্গতি বাজছে। মুসাব তার জীবনে আছে, তবু তাকে নিজের স্বামী হিসেবে মেনে নিতে তার ভেতরে কোনো সাড়া নেই। তার উপস্থিতি যেন একটা শূন্যতা তৈরি করেছে, যে শূন্যতা তার মনকে আরো ভারাক্রান্ত করে তোলে। অনুত্থা ভেবেছিল হয়তো সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে, কিন্তু বাস্তব যেন তার প্রত্যাশার পুরো উল্টো। মুসাবকে স্বামী হিসেবে মেনে নেওয়া তার পক্ষে অসম্ভব, কারণ তার অনুভূতি একেবারেই আলাদা। মুসাব তার পাশে থাকলেও সে অনুভব করে তার মনে মুসাবের জন্য কোনো জায়গা নেই। এই অমিল তাকে একা করে দিচ্ছে, এক গভীর চিন্তার মধ্যে নিয়ে যাচ্ছে, যেখানে সে বুঝতে পারছে কিছু সম্পর্কের হিসাব কোনোদিনই মেলে না। মুসাবের কথা বারবার ঘুরে ফিরে অনুত্থার মনে বাজছে। সে বারবার নিজেকে প্রশ্ন করছে, সবই কি সত্যি? সত্যি কি মুসাব তাকে ভালোবাসে? মুসাবের কথাগুলো শুনে তো তাই মনে হয়েছিল, কিন্তু কেন যেন তার হৃদয় তা পুরোপুরি মেনে নিতে পারছে না। অনুত্থার মনে হচ্ছে মুসাবের কথার আড়ালে হয়তো এমন কিছু আছে যা সে বুঝতে পারছে না, বা যা তাকে বুঝতে দেওয়া হচ্ছে না। মুসাব বলেছে সে তাকে ভালোবাসে, কিন্তু অনুত্থার অনুভূতির গভীরে সেই ভালোবাসার সত্যতা প্রশ্নবিদ্ধ। সেই কথাগুলো ছিল যেন এক আবরণ, যা সত্যকে ঢেকে রেখেছে। মুসাবের চোখে, তার শব্দে কোথাও যেন অনুত্থা সেই অকৃত্রিম ভালোবাসার ছোঁয়া খুঁজে পায় না। এই দ্বিধা তাকে আরো দূরে সরিয়ে নিচ্ছে, কারণ মনের গহীনে সে জানে ভালোবাসা অনুভবের ব্যাপার, প্রমাণের নয়। অনুত্থার মনে প্রশ্নের ঝড় উঠছে, যদি মুসাব সত্যি তাকে ভালোবেসে থাকে, তবে শুরু থেকে এমন শীতল দূরত্বপূর্ণ ব্যবহার করতো কেন? ভালোবাসা তো মানুষকে কাছাকাছি টানে, উষ্ণতা আনে, অথচ মুসাবের ব্যবহার বরাবরই যেন তার বিপরীত ছিল। সে কি ইচ্ছা করে নিজেকে দূরে সরিয়ে রেখেছিল, নাকি তার মনোভাবের আড়ালে এমন কিছু লুকিয়ে আছে যা অনুত্থা জানে না? এই প্রশ্নগুলো তাকে আরো গভীরে তলিয়ে দিচ্ছে। মুসাব কি কিছু লুকাচ্ছে? তার হৃদয়ের কোনো কোণে কি এমন এক সত্য লুকিয়ে আছে যা সে অনুত্থাকে জানাতে চায় না? হয়তো তার জীবনে এমন কোনো ঘটনা বা সম্পর্ক আছে যা সে গোপন করে রেখেছে, অথবা হয়তো সে নিজেই দ্বিধায় ভুগছে তার ভালোবাসা নিয়ে, তাদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে। অনুত্থার মনে হচ্ছে এই রহস্যের সমাধান না হলে তার মনে থাকা অস্থিরতা কখনোই শান্তি পাবে না। বস, ইস্তিরাক এহসান মুসাব বিয়ে করেছে অন্যথা ইবনাতকে। এই ধরনের কথায় চমকে ওঠা আগন্তুক হতবিহ্বল হয়ে কথাটা বলার মানুষটার দিকে তাকায়। 1 মিনিটের জন্য মনে হয় সে মিথ্যা শুনেছে, পরপর মাথা ঝাঁকিয়ে প্রশ্ন করে, কি বলছো তুমি? অল্প বয়সী ছেলেটা ভয়ে ভয়ে উত্তর দেয়, এমপি তার প্রেমিকাকে বিয়ে করেছে। কথা শেষ হওয়ার সাথে সাথে ঠাস করে একটা থাপ্পড় পড়ে ছেলেটার গালে। রাগে থরথর করে কাঁপছে আগন্তুক। ছেলেটা গালে হাত দিয়ে নিচের দিকে তাকায়। থাপ্পড় দিয়েও ক্ষান্ত হয়নি আগন্তুক। তেরে এসে ছেলেটার কলার ছাকিয়ে বলে, কি বললি তুই? অনুত্থা ওর প্রেমিকা? হ্যাঁ, কুত্তার বাচ্চা, দ্বিতীয়বার এই কথা বললে জিভ টেনে ছিঁড়ে ফেলবো। উপস্থিত 3টা ছেলেই বেশ ভয় পায়। তাদের বসের রাগ সম্পর্কে ধারণা আছে ওদের। এই কারণে অনুত্থার বিয়ের ঘটনা শুনেও বসকে 2 দিন পর জানায় ওরা। তারপরও রাগের কবলে পড়তে হয়। আগন্তুক সামনের চেয়ারে লাথি বসায়, হিসিয়ে বলল, অনুত্থা ইবনাত শুধুই আমার। ওই মুসাবাকে খুন করব আমি। শুয়োরের বাচ্চা আমার জিনিসে হাত বাড়ায়, কত বড় সাহস! বসের কথা শুনে থাপ্পড় খাওয়া ছেলেটা মনে মনে হাসে। মুখে একটা কথা আসলো গিলে নেয়। খুব করে বলতে ইচ্ছে করে, এহসান মুসাব আপনার জিনিসে হাত দেয়নি বস, আপনি তার জিনিসে হাত দিয়েছেন। কিন্তু ভয়ে মুখ থেকে একটা শব্দ বের করতে পারেনি। বসের প্রতিটি বাক্য যেন গা ছমছমে করে। সে আগন্তুক, যার মনে একান্ত ভালোবাসার অনুভূতি, তার মাঝে একই সাথে ভীষণ ঈর্ষা এবং তীব্র প্রতিহিংসার তাড়না। এই চরিত্রটা যেন ভালোবাসা, প্রতিহিংসা এবং এক অধিকার বোধের প্রতিমূর্তি। সে বিশ্বাস করে অনুত্থা শুধুই তার, অন্য কারো হতে পারে না। আগন্তুক কণ্ঠে সমস্ত তেজ ঢেলে দিয়ে বলে ওঠে, আমার এত বছরের পরিশ্রম, প্ল্যান কিছুতেই নষ্ট হতে দিব না। অনুত্থা আমার, কেবল আমারই থাকবে। এর মাঝে যে আসবে তাকে শেকড় সহ উপড়ে ফেলবো। মুসাবের বাসায় ফিরে প্রথম চিন্তা অনুত্থার মুখে হাসি ফোটানো। শান্ত দেহ নিয়েও সে যে ফুলগুলো এনেছে তাতে তার আন্তরিকতার ছোঁয়া স্পষ্ট। যদিও নিজেকে নিয়ে মৃদু হাসাহাসি করছে, ভালোবাসার তাগিদেই তো এসব নিব্বা কাজ করছে। নাহিদের বুদ্ধিতে এসব ফুলের আয়োজন করা যেন একটা ছোট্ট তবে খুবই মধুর প্রচেষ্টা। বউয়ের মন জয় করার জন্য এত কিছু করতে হচ্ছে ঠিকই, তবে এই ছোট ছোট মুহূর্তগুলোই তাদের সম্পর্ককে আরো গভীর করে তুলতে পারবে। অন্যথা তো একেবারে ধানি লঙ্কা। সে মিষ্টি, তবে প্রচন্ড রাগী এবং চঞ্চল। তার এই বন্ধু অবস্থাটা যেন তার প্রকৃতিকে পুরোপুরি প্রকাশ করতে দিচ্ছে না। একবার মনের মতো জায়গায় ছুটলে কি করেই বা থাকবে?
সেটা বলা মুশকিল। আর তাই মুসাবের মনটা একটু ভয়ই করে। এই অনুথা কখন কি করে বসে কে জানে। অনুথার এই রাগ আর অভিমানকে ভালোবাসা হিসেবে প্রকাশ করতে পারবে? মুসাব দরজা দিয়ে ঢুকতেই চোখে পড়ে অনুথা মুখটা গম্ভীর, দুভ্র কুচকে বসে আছে। তাকে দেখেই বোঝা যাচ্ছে ভেতরে জমে থাকা অভিমান আর রাগের মেঘগুলো ঠিক কতটা ভারী। মুসাবের হাতে ফুলের মালা আর রেড রোজের তোড়া, কিন্তু সেই দিকে তার সামান্য মনোযোগ নেই। মুসাবের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে যেন তার মনোবেদনা আর অসন্তুষ্টকে চোখ দিয়ে প্রকাশ করতে চাইছে। মুসাব ধীরে ধীরে কাছে এসে ফুলগুলো তার দিকে বাড়িয়ে দেয়, কিন্তু অনুথার চাহানিতে অভিমানের ঝিলিক যেন সেই ফুলগুলোর গন্ধ মুছে দিচ্ছে। মুসাব বিছানায় গায়ে এলে শুয়ে পড়তে পড়তে বলে, দোষ করেছি আমি, জোর করে বিয়েও করেছি আমি। ফুল কি অপরাধ করেছে? ওদেরকে গ্রহণ করুন ম্যাম। অনুথা যেন কিছুই শুনেনি, বসে আছে চুপচাপ, মুখে কোনো অভিব্যক্তি নেই। মুসাবের কথাগুলো যেন বাতাসে মিলিয়ে যাচ্ছে। তার নির্বিকার অবস্থা দেখে মুসাবের মনে হয় কিছুতেই সে অনুথার মন জয়ের কোনো উপায় পাচ্ছে না। সবকিছু শুইতে শুইতে মনের গোপন কোণে এক ধরনের হতাশা জমে উঠেছে। অনুথার চুপ থাকা তাকে এক ধরনের প্রাচীরের মতো মনে হচ্ছে, যেটি মুসাবকে আরো অসহায় করে তুলছে। তার ভালোবাসা, তার মাফ চাওয়া কিছুই যেন কাজ করছে না। এই নিস্তব্ধতা যেন আরো গভীরভাবে তাদের মধ্যে দূরত্ব তৈরি করছে। আর মুসাব মনে মনে শঙ্কিত, কিছু একটা তছনছ হয়ে যাচ্ছে, তবে কিভাবে, কেন তা সে জানে না। মুসাব আর কোনো উপায় না পেয়ে ধীরে ধীরে অনুথার কোমর জড়িয়ে ধরে। তার মধ্যে কোনো কথা নেই, শুধু এক গভীর অনুভূতি, এতটুকু আশ্বাস, এতটুকু সান্ত্বনা। কোমরে হাত রেখে মাথা তার কোলে রাখতেই যেন পৃথিবীটা কিছুক্ষণের জন্য থমকে যায়। তার নিঃশ্বাসের গভীরে লুকিয়ে থাকে অনুতাপ আর ভালোবাসা, কিছুটা অসহায়তা, কিছুটা দুঃখ। অনুথা, আমি তোমার কাছে কেবল ভালোবাসা চাই। যত ভুলই করেছি, তুমি যদি কিছু একটা বোঝো, আমি তোমার কাছেই ফিরে আসতে চাই। তার গলা সরে থাকে এক ধরনের দুর্বলতা, যেন পুরানো বেদনার ক্ষতগুলো আবারও উন্মুক্ত হয়ে গেছে। তবে তার এই কোমল আবেগময় শব্দগুলো ছড়িয়ে দেয় এক অদ্ভুত শান্তি। মুসাব পুনরায় শুধালো, সারাদিন খেটে খুটে বউয়ের ভারী মুখ দেখতে কার ভালো লাগে বলো তো? অনুথা সারাদিন পরে মুখ খুলে বেশ খোঁচা দিয়েই বলে, তো আমাকে বিয়ে করছেন কেন? কথা বলার সাথে সাথে মুখ দিয়ে মধু ঝরে এমন কাউকে দেখে বিয়ে করতেন। তুমি আর কখনো মেধার সাথে যোগাযোগ করবে না, আমি যেন তাকে আর ডিস্টার্ব করতে না দেখি। আমি তাকে ডিস্টার্ব করি না আপু। সে যদি সত্যিই বিরক্ত হতো তাহলে আমি অনেক আগেই দূরে সরে আসতাম। মুগ্ধর এই জবাবে অবাক হয় অনুথা। সাধারণত ভাই তার কথার বিপরীতে কখনোই তর্ক করে না, বা সে কোনো কিছু বললে পাল্টা জবাব দেয় না। কিন্তু আজ মুগ্ধর মধ্যে যেন এক অন্যরকম সাহস ফুটে উঠেছে, যা অনুথার কাছে নতুন। অনুথা ভীষণ অবাক হয়ে শুধালো, মেয়েটা তোমার প্রতি যথেষ্ট বিরক্ত মুগ্ধ, আর তুমি বলছো সে বিরক্ত হয় না? ব্যাপারটা হাস্যকর না? মুগ্ধ কিছুটা থমকে গেল, কিন্তু তার চেহারায় কোনো অস্বস্তি ফুটে উঠল না, বরং সে শান্ত গলায় বলল, হয়তো তোমার চোখে তা বিরক্তির মতো লাগছে আপু, কিন্তু আমার বিশ্বাস সে আমাকে পুরোপুরি ভুল বুঝে না। হয়তো সময়ের সঙ্গে সব ঠিক হয়ে যাবে। অনুথার মুখে একরকম বিস্ময় ফুটে উঠল। আজ মুগ্ধ যেন নিজের অবস্থানে দৃঢ়। মুগ্ধ নিজের দৃঢ়তা বজায় রেখে বলে, মেধা আমাকে ভালোবাসে আপু, তুমি আমার বড় বোন, তারপরও এসব তোমাকে বলছি কারণ আমি চাই না তুমি আমাকে ভুল বুঝো। সে সত্যি আমাকে ভালোবাসে, কিন্তু কোনো একটা অজানা কারণে তার কঠোর সত্তাটা আমার সামনে প্রকাশ করে। তুমি ভুল করছো মুগ্ধ, ভুলে যেও না। পাপা বলেছিল উচ্চ মাধ্যমিকের পরে তোমাকে অ্যাব্রড পাঠিয়ে দিবে, সেখানে আমি তাকে বাধা দিয়েছিলাম। আজ তোমার এসব দেখার জন্য কি সেদিন আমি তোমার পক্ষে ছিলাম? অনুথার কথাগুলো যেন মুগ্ধকে একদম স্তব্ধ করে দেয়। তার হৃদয়ে এক গভীর অনুভূতি তৈরি হয়, যেন আজ পর্যন্ত সবকিছু উল্টে যেতে শুরু করেছে। অনুথার চোখে সেই অতীতের কথা যেন তার সামনে আবার জীবন্ত হয়ে উঠেছে। মুগ্ধ চুপ করে থাকে, সে বুঝতে পারে না কিভাবে এই পরিস্থিতির মোকাবিলা করবে। এতদিন ধরে যে ভাই বোনের সম্পর্ক ছিল, আজ তা যেন এক ভিন্ন দিকে মন নিতে শুরু করেছে। অসহায় স্বরে শুধু, মেধা সত্যি আমাকে ভালোবাসে, আমার জন্য তার মনে অনুভূতি আছে, আর আমি বিয়ে করলে তাকেই করব। অনুথা কিছুক্ষণ নীরবে মুগ্ধর কথা শুনে। এমন গভীর আবেগের সঙ্গে সে কখনো মুগ্ধকে কথা বলতে দেখেনি। মুগ্ধর মুখে এই আত্মবিশ্বাস আর গভীর উপলব্ধি দেখে সে কিছুটা দ্বিধায় পড়ে যায়। ভাই বলছে মুগ্ধ তার বোনকে বিরক্ত করে, এদিকে মুগ্ধ বলছে অন্য কথা। বোনের নীরবতা টের পেয়ে মুগ্ধ ফোনের ওপাশ থেকে পুনরায় শুধালো, তুমি যেমন মুসাব ভাইকে সেই স্কুল লাইফ থেকে ভালোবেসেও এখন সেটা অস্বীকার করছো, অস্বীকার করেও কি তোমার মনে কি তার জন্য কোনো অনুভূতি নেই? ঠিক তেমনই মেধাও একই রকম। মুগ্ধর কথায় তীব্র অস্বস্তি খেলে গেল অনুথার ভেতরটা। অতীতে সেই অনুভূতিগুলো সে বহুদিন আগে চাপা দিয়ে রেখেছিল, কিন্তু মুগ্ধর প্রশ্ন যেন সবকিছু হঠাৎ সামনে এনে দাঁড় করালো।
মুগ্ধ। ধমকে উঠে বলল অনুত্থা, গলা স্বরে অসন্তোষের ছায়া স্পষ্ট। ফোনের ওপাশে মুগ্ধ কিছুক্ষণ চুপ থাকলো। বুঝতে পারলো যে সে হয়তো অনাকাঙ্ক্ষিতভাবে বোনের ব্যক্তিগত অনুভূতির গভীরে গিয়ে পড়েছে। তবু তার স্বর ছিল শান্ত। দেখো আপু, আমি শুধু বলতে চাই মেধার কঠোরতা হয়তো তার ভালোবাসারই একরকম প্রকাশ। সব অনুভূতি যে সরাসরি প্রকাশ করা যায় তা তো নয়। অনুত্থা গভীর নিঃশ্বাস ফেলে কিছুক্ষণ চুপ করে রইল। মুগ্ধর এই আত্মবিশ্বাস আর উপলব্ধির গভীরতা তাকে হতবাক করে তুলেছিল। মুগ্ধ বোনকে কষ্ট দিতে চায় না, কিন্তু একটা কথা বলতে মনের ভেতরটা উসখুস করতে থাকে। ওপাশে অনুত্থা নীরবতা পালন করছে। মুগ্ধ আমতা আমতা করে বলল, তুমি মেয়ে হয়েও নিজের অনুভূতি চেপে রাখো আপু। সেই মাধ্যমিক থেকে ভাইকে ভালোবাসো, কিন্তু সে রাজনীতিতে জড়িয়ে যাওয়াতে নিজের অনুভূতি চেপে রাখো। তাকে না চেনার ভান করো, অথচ দুজনে একই স্কুলে পড়েছো। আপু, আমি তেমন নই। যাকে ভালোবাসি তাকে ভালোবাসি বলার মতো আত্মবিশ্বাস আছে আমার। কিছু কিছু ক্ষেত্রে ভালোবাসা প্রকাশ করতে হয়, আর আমি তাকে ভালোবেসেছি। তাহলে প্রকাশ করতে অসুবিধে কি? মুগ্ধর কথাগুলো যেন অনুত্থার মনকে আরো গভীর প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দিল। অনেক কথার মাঝে সে মুগ্ধর দৃঢ়তা আর সাহসিকতার পরিচয় নতুন করে দেখল। নিজেকে লুকিয়ে রাখার যে অদৃশ্য দেয়াল সে গড়ে তুলেছিল, সেটার সঠিকতা নিয়ে এবার তার মনে প্রশ্ন জাগতে লাগলো। মুগ্ধর সরল অথচ গভীর এই উপলব্ধি যেন অনুত্থার নিজেরই চাপা অনুভূতিগুলোর মুখোমুখি তাকে দাঁড় করিয়ে দিল। অনুত্থা এক পলক রুমে তাকায়। মুসাব ডিভানে হেলান দিয়ে বসে আছে। ওলি ল্যাপটপ নিয়ে ব্যস্তভাবে কিছু একটা কাজ করছে। তার ভ্রু কুঁচকে আছে, চোখের দৃষ্টিতে মনোযোগের ছাপ স্পষ্ট। অনুত্থার মনে কিছু প্রশ্ন আর অনুভূতির ঢেউ খেলে গেল। মুসাবকে এত কাছ থেকে দেখছে, অথচ মনে হচ্ছে দুজনের মাঝে অদৃশ্য এক দূরত্ব রয়েছে। মুগ্ধর কথাগুলো তার মনে একটা আলোড়ন তুলে দিয়েছে। এতদিন ধরে যে অনুভূতি চেপে রেখেছিল তা কি ভুল ছিল? মুসাব আচমকা মাথা তুলে অনুত্থার দিকে তাকায়, যেন তার দৃষ্টি অনুভব করে মুখ তুলে তাকিয়েছে। অনুত্থা দ্রুত চোখ ফিরে নেয়, যেন কিছুই হয়নি এমন একটা ভাব ধরে। মুগ্ধর সাথে আরো দুই একটা বিষয়ে আলাপ করে ফোন কেটে দেয় সে। মুসাবের মোবাইল দিয়ে এতক্ষণ মুগ্ধর সাথে কথা বলেছে সে। কথা শেষ করে এগিয়ে যায় মুসাবের দিকে, মোবাইলটা দেওয়ার জন্য হাত বাড়িয়ে দেয়। দৃষ্টি অন্যথায় নিবদ্ধ। মুসাব অনুত্থাকে অন্যদিকে তাকিয়ে থাকতে দেখে একটু বাঁকা হাসে, যেন কিছু বুঝে যায়। সে কোল থেকে ল্যাপটপ সরিয়ে রেখে অনুত্থার হাত থেকে মোবাইল না নিয়ে হঠাৎ করেই তাকে টান দিয়ে কোলে বসিয়ে দেয়। অনুত্থা পিলে চমকে ওঠে। তার চোখে অবাক, বিস্ময় আর অস্বস্তি ভর করে। কিছু বলার আগেই মুসাবের হাত শক্ত করে তাকে ধরে রেখেছে। এটা কি করছেন মুসাব? অনুত্থার কণ্ঠে রাগ আর অসন্তোষ মিশে যায়, কিন্তু মুসাবের চোখে কোনো হীনতার ছায়া নেই। তার চোখের জন্য এক ধরনের মিশ্র আবেগের প্রকাশ, একটু কৌতূহল, একটু রসিকতা আর কিছুটা নিয়ন্ত্রণের ইচ্ছা। শান্ত থাকো অনুত্থা। মুসাব এক হাতে মোবাইল নিয়ে বলে, এখন তুমি আমার কোলেই থাকবে, একটু সময় নাও। অনুত্থা তাকে ধাক্কা দিয়ে সরাতে চাইলেও মুসাবের শক্তি আর আত্মবিশ্বাসের সামনে তা অসম্ভব মনে হয়। তার মধ্যে এক ধরনের নির্জীবতা, যেন কোনোভাবেই পরিস্থিতি এড়ানো যাচ্ছে না। মুসাব কোমর জড়িয়ে পেছন থেকে জড়িয়ে ধরে অনুত্থাকে। হাত চলে যায় অনুত্থার মেধহীন উদরে। অনুত্থা কি করবে বুঝে উঠতে পারে না। নড়াচড়া করলে মুসাব তার পিঠ থেকে চুল সরিয়ে ওষ্ঠজোড়া চেপে করে সেথায়। চোখে যে বন্ধ করে নেয় রমণী, মানব ফিসফিস করে শুধু নড়ে না, শুধু আমাকে অনুভব করো সুইটহার্ট। অনুত্থা আজ 6 দিন পর বাইরে পা রেখেছে। এতদিন ঘরবন্দি থাকার পর রাস্তায় বের হয়ে এক ধরনের অদ্ভুত প্রশান্তি অনুভব করছে সে। তবে গন্তব্যটা আনন্দের নয়, হাসপাতাল। মুসাব বারবার বলেছিল গাড়ি আর সিকিউরিটি সঙ্গে নেওয়ার কথা, কিন্তু অনুত্থা একগুঁয়ে। মুসাবের কথায় কান্না দিয়ে একাই বেরিয়ে পড়েছে। তার এই একরোখা স্বভাব মুসাবের কাছে নতুন কিছু নয়, কিন্তু তবুও সে চিন্তায় অস্থির। রাস্তায় হাঁটতে হাঁটতে অনুত্থা ভাবে, সব সময় এত নিরাপত্তার কি দরকার? নিজেকে নিজের মতোই চলতে দিতে হবে। সবকিছুর জন্য অন্যের উপর নির্ভরশীল থাকা ঠিক নয়। তবে মনে একটু ভয়ও কাজ করছে, কারণ মুসাবের চিন্তাটা ফেলে দেওয়ার মতো নয়। অর্পণ ভাই যদি জানে সে বিয়ে করেছে, তাহলে তার এবং মুসাব উভয়েরই ক্ষতি করবে। ছেলেটা তাকে পাগলাটে ভাবে ভালোবাসে কিনা, কিন্তু অনুত্থা মনে একজনকে রেখে আরেকজনকে কিভাবে বিয়ে করবে? সে যে মুসাবকে ছেলেবেলা থেকেই ভালোবেসে গিয়েছে অক্লান্ত ভাবে। অনুত্থার নিকট হাসপাতালের পথটা সত্যি দীর্ঘ মনে হচ্ছে। প্রতিটি পদক্ষেপ যেন ভারী হয়ে উঠেছে তার জন্য। চারপাশে ভিড় থাকলেও সে এক ধরনের শূন্যতা অনুভব করছে। নিজেকে একা, বিচ্ছিন্ন, মানুষের কোলাহল তার মনে কোনো সান্ত্বনা আনতে পারছে না। হঠাৎ তার ভেতরে এক অস্বস্তিকর অনুভূতি জেগে ওঠে। মনে হচ্ছে কেউ যেন তাকে অনুসরণ করছে। পেছন ফিরে তাকায়, কিন্তু কিছুই দেখতে পায় না। রাস্তায় ফিরে এমন কিছু খুঁজে বের করা হয়তো অসম্ভব, তবুও তার মন একরকম আতঙ্কে ভুগতে থাকে। গাড়ি আর সিকিউরিটি সঙ্গে নেওয়ার কথা বলেছিল সে, কেন যে শুনলাম না? নিজের একগুঁয়েমির জন্য এখন তার নিজেরই বিরক্ত লাগছে, কিন্তু সে জানে এটা তার চরিত্রেরই অংশ। তার জেদ, সেটাই তাকে সবার থেকে আলাদা করে।
তবুও এই মুহূর্তে তার সেই জেদ যেন আত্মবিশ্বাসের বদলে দুর্বলতা হয়ে দাঁড়িয়েছে। মুসাব ঠিকই বলেছিল, নিজের মনে মনে স্বীকার করে সে। হাসপাতাল আর বেশি দূরে নয়, কিন্তু তার মনে হচ্ছে প্রতিটি মুহূর্ত যেন আরো বেশি বিপজ্জনক হয়ে উঠেছে। একা আসাটা ভুল ছিল না তো? তার হৃদস্পন্দন বেড়ে যায়, আশপাশের ছায়াগুলো যেন আরো ভারী হয়ে উঠেছে। মুসাব আসনে বসে থাকার ভান করলেও ভেতরে ভেতরে বিরক্তিতে ফুটছিল। সামনে বসা মানুষগুলোর মুখগুলোতে স্পষ্ট লেখা অনুষ্ঠান নয়, এক ঘিমির কারাগারে আটকা পড়ে আছে তারা। প্রথম সারির একজন মধ্যবয়সী ব্যক্তির চোখ প্রায় বুজে আসছে, তার পাশের জন চুপি চুপি ফোনে কল করছে। এসব দেখে মুসাবের নিজেরও ভাষণ দেওয়ার ইচ্ছাটা আরো কমে যায়। এমপি হওয়ার সুবাদে মঞ্চে থাকার দায়িত্ব তার, কিন্তু এমন নিষ্প্রাণ পরিবেশে কথা বলার ইচ্ছে একদমই জাগে না। তবু নিয়মের বাঁধন এড়িয়ে যাওয়ার উপায় নেই। অনুষ্ঠানের আয়োজকরা বারবার তাগাদা দিচ্ছে, তাকে যেন শেষে বক্তব্য রাখতে হয়। মুসাব মনক্ষুণ্ণ চোখে মঞ্চের এক কোণে রাখা পানির গ্লাসটা তাকিয়ে ভাবছে শুকিয়ে যাওয়া গলাটা আদৌ বক্তৃতা দিতে পারবে কিনা। তবুও মুখে হাসি ধরে রেখে মুসাব সামনে ঝুঁকে কিছুক্ষণ অন্যদের বক্তব্য শুনতে চেষ্টা করলো, কিন্তু তাদের বক্তৃতার কৃত্রিম ভঙ্গিমা আর অপ্রাসঙ্গিক কথা শুনে মুসাবের মনে হলো এই মঞ্চটা যেন কেবল দেখানো গুণাবলীর প্রদর্শনী। নিজের মনে গুছিয়ে নিতে লাগলো, সংক্ষেপে সরল ভাষায় বলবো, অপ্রয়োজনীয় কিছু বলতে যাব না, লোকগুলো মুক্তি পাক, আমিও। মুসাব গ্লাস থেকে এক চুমুক পানি নিয়ে প্রস্তুতি নিতে শুরু করলো, কিন্তু মনটা বক্তৃতার প্রস্তুতি চেয়ে অন্য এক দুশ্চিন্তায় আটকে ছিল। সামনের মানুষগুলোর বিরক্তি মুখ দেখতে দেখতে মোবাইলটা হাতে তুলে নিল। দ্রুত চারপাশে একবার চোখ বুলে নিশ্চিত হলো কেউ তার দিকে নজর দিচ্ছে না। তারপর মনোযোগ দিয়ে টাইপ করলো, অর্পণ যেন আমার বউয়ের দিকে চোখ তুলে তাকানোর সুযোগও না পায়। আমার বউকে নজরে রাখবি, অর্পণের উপর বিশ্বাস নাই, খবরদার ওর যদি কিছু হয় রে নাহিদ। মেসেজটা সেন্ড করার পর মুসাব গভীর শ্বাস নিল। অর্পণকে নিয়ে তার মনে এত সংশয় কেন? হয়তো সেটা অমূলক, কিন্তু বউয়ের দিকে অর্পণের কৌতূহলী দৃষ্টি একাধিকবার দেখে মুসাবের মনে সন্দেহ দানা বেঁধেছে। মঞ্চে উপস্থিত সবাই হয়তো ভেবেছে মুসাব বক্তৃতার জন্য প্রস্তুতি নিচ্ছে, কিন্তু তার মনের ভেতর অন্য এক যুদ্ধ চলছিল। মেসেজ পাঠানোর পরও অস্থিরতা কাটলো না, পকেটের মোবাইলটা যেন উত্তপ্ত হয়ে উঠেছে। নিজেকে সংযত করে আবার মঞ্চের দিকে মন দিল। আগে অনুষ্ঠান শেষ করি, তারপর দেখা যাবে। মুসাব মনে মনে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করলো। ক্লান্তি যেন অনুথার চেহারা স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। ওটির দরজা পেরিয়ে বেরিয়ে আসতেই থমকে দাঁড়ালো সে। সামনের করিডোরে কয়েকজন নার্স আর ইন্টার্ন ব্যস্ত ভঙ্গিতে হাঁটছে, কিন্তু তার দৃষ্টি তাদের দিকে নেই। কপালের ঘাম হাতের পিঠ দিয়ে মুছতে মুছতে একপাশে দাঁড়িয়ে গায়ে একটু জোর দিল। পায়ের তলায় শক্তি যেন আর নেই, পেটটা শূন্য। সারাদিন ধরে এক ফোঁটা পানিও পড়েনি মুখে, গলা শুকিয়ে কাঠ হয়ে আছে। কিন্তু এসব নিয়ে চিন্তা করার মতো সময় কিংবা অবস্থা নেই। মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে সেই ছোট্ট রোগীর অবস্থা, যাকে নিয়ে সকাল থেকে এত ব্যস্ততা। পকেট থেকে মোবাইল বের করে সময়টা দেখলো অনুত্থা। রাত প্রায় 10টা। বাইরে গিয়ে খাবারের ব্যবস্থা করার কথা ভাবলো, কিন্তু মনে হলো এমন শরীর নিয়ে যদি আরো কিছুক্ষণ দেরি হয় তাহলে হয়তো দাঁড়ানোরও শক্তি থাকবে না। ধীরে ধীরে করিডোর পেরিয়ে রিল্যাক্স রুমের দিকে এগোতে থাকলো সে। ভিতরে গিয়ে একটা সোফায় গায়ে দিয়ে চোখ বন্ধ করলো। মন সায় দিচ্ছে না কিছু খেতে। তখনই মনে পড়ে মুসাবকে। ফোন বের করে তাকে মেসেজ দিয়ে জানায়, আমাকে একটু এসে নিয়ে যাবেন? 2 মিনিট 3 মিনিট পার হয়ে গেল, কোনো উত্তর আসে না। ক্লান্ত অনুত্থা বুঝে নেয় মুসাব হয়তো মেসেজ দেখেনি বা সে আসবে না। তখনই ডোর খুলে একজন প্রবেশ করে, মাথায় ক্যাপ, চোখে সানগ্লাস আর মুখে মাস্ক। লোকটার দিকে এক পলক তাকালে বুঝে কে হতে পারে। ঠোঁটের কোণে একচিলতে হাসি ফুটে উঠে নিমিশেই তা নিভিয়ে ফেলে। অনুথার চোখে তখন ক্লান্তি আর হতাশার ছাপ, কিন্তু ওই চেহারা দেখে মনটা যেন একটু শান্ত হলো। মাথায় ক্যাপ, সানগ্লাস আর মুখে মাস্ক থাকা সত্ত্বেও লোকটাকে চিনতে একটু ভুল হয়নি। এসেছেন এত দ্রুত? অনুথা শান্ত কণ্ঠে বলল। লোকটা ধীর পায়ে এগিয়ে এসে মুখ থেকে মাস্কটা খুলে হালকা হাসলো। তোমার মেসেজের অপেক্ষা করছিলাম, জানতাম ডাকবে। মুসাব, সেই চেনা কণ্ঠ, একই আত্মবিশ্বাস, তবুও চোখে মুখে আজ একরকম অদ্ভুত গম্ভীরতা। আপনি তো উত্তর দেননি। অনুথা অভিযোগ করলো হালকা স্বরে। আমি আরো আগে এসেছি, গাড়িতে বসেছিলাম, সময় লাগছিল পৌঁছাতে, আর ভেবেছিলাম এসেই সরাসরি তোমাকে চমকে দেব। মুসাবের গলায় স্নিগ্ধতার মিশ্রণ। সে এগিয়ে এসে অনুথার ক্লান্ত মুখের দিকে তাকালো। চোখের নিচে ঘাড়ো কালি আর চুলগুলো এলোমেলো। অনুত্থা, তুমি ঠিক আছো তো? প্রশ্ন এক ধরনের মমতা। অনুথার সংক্ষেপে জবাব দেয়, কিন্তু চোখ নামিয়ে ফেলে। আসলে ঠিক থাকা আর না থাকার মাঝখানে কোথাও আটকে আছে তার অনুভূতি। সে মুসাবের সাথে স্বাভাবিকভাবে কথা বলার চেষ্টা করছে, কিন্তু নিজেকে এখনো মুসাবের বউ হিসেবে নিজেই মেনে নিতে পারেনি। সবকিছুর বাধা যেন একটাই, মুসাব পলিটিক্স করে। মুসাব কিছু না বলে তার দিকে একটা খাবারের প্যাকেট এগিয়ে দিল। খাও, তারপর বাসায় গিয়ে বিশ্রাম নাও। নিজেকে এতটা ক্লান্ত করে ফেলা ঠিক নয়।
অনুথা কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকে মুসাবের দিকে। তার চোখে কৃতজ্ঞতার এক ধরনের ছায়া, কিন্তু ঠোঁট দিয়ে কিছু বলতে পারে না। মুসাবের চোখ অনুথা দেখে নিবদ্ধ, কিন্তু সে কিছু বলে না। অনুথার অস্বস্তিটা বোঝা তার জন্য কঠিন কিছু নয়। ওদের সম্পর্কের প্রতিটি স্তর তার জানা। তবুও অনুথার মনের এই দ্বিধা যেন একটা গভীর দেয়াল হয়ে দাঁড়িয়েছে। অনুত্থা, মুসাব নরম সুরে বলল, তোমার এত চিন্তা করা ঠিক নয়। আমি জানি তুমি আমার পেশার জন্য স্বস্তিতে নেই, কিন্তু আমি প্রতিশ্রুতি দিয়েছি আমার কাজ তোমার জীবনে কোনো ঝামেলা তৈরি করবে না। অনুথা মুখ তুলে তাকায় মুসাবের দিকে। কথাগুলো সত্যি হলো তার মনে সেই অস্বস্তির মেঘ কাটে না। আপনি বুঝবেন না মুসাব, পলিটিক্স মানেই একটা ঝুঁকি, একটা অস্থিরতা। আমি জানি আপনি ভালো কিছু করার জন্য এতে ঢুকেছেন, কিন্তু আমি এখনো নিজেকে মানিয়ে নিতে পারিনি। অনুথার কণ্ঠ ভারী হয়ে আসে। মুসাব হালকা একটা নিঃশ্বাস ফেললো, তার চোখে মায়া। তুমি জানো আমি তোমাকে কখনোই এই ঝুঁকির মধ্যে ফেলে দেব না। আমার জন্য নয়, নিজের জন্য একটু ভরসা রাখো। আমি চাই তুই তোমার মতো করে সুখী হও। আমি সব সামলে নেব। অনুথা চুপ করে থাকে। মুসাবের কথা যতই সত্যি হোক, তার নিজের ভেতরে ভয় আর দ্বিধা যেন তাকে ছাড়তে চায় না। চলো বাসায় যাই। মুসাব শেষমেশ বলল, আজ আর কোনো কথা নয়, তুমি শুধু বিশ্রাম নাও, বাকি কথাগুলো পরে হবে। অনুথা মাথা নাড়ল, কিন্তু মনের গভীরে তার ভাবনাগুলো যেন থেমে থাকার নামই নেয় না। মুসাবের সঙ্গী হয়ে চলল, তার মনের দেয়াল ভাঙতে এখনো অনেকটা সময় লাগবে। নক্ষত্রের আলোয় ভেজা রাত, ধীরলয়ে বয়ে চলা নদীর ঢেউয়ের মতো যেন তাদের গল্প আজ স্থির হয়ে এসেছে। মেধার চোখে যেন এক অদ্ভুত শূন্যতা। ফোনের স্ক্রিনে ভেসে থাকা মুগ্ধর ক্লান্ত মুখটা বারবার ওকে টেনে নিচ্ছিল নিজের মধ্যে। লোকটা হাজার হাজার মাইল দূরে, কিন্তু মেধার মনে হচ্ছিল মুগ্ধ যেন ঠিক পাশেই আছে। ওর নিঃশ্বাসের গতি শুনতে পাচ্ছে, ক্লান্ত শরীরের ভার বুঝতে পারছে। মুগ্ধের মাথা পড়ার টেবিলের উপর এলিয়ে আছে, অগোছলে চুল, খোলা বইয়ের পাশে জড়িয়ে থাকা কলম, সবকিছুতেই মেধার চোখ আটকে যাচ্ছে। বারবার মনে হচ্ছে যদি একটুখানি ছুতে পারতো, কিন্তু বাস্তবের দূরত্ব সেই চাওয়াটাকে শুধু কষ্টের পরব দিয়ে যাচ্ছে। মেধা নিঃশব্দে ফিসফিস করে বলল, তুমি জানো না, কিন্তু তুমি আমার সবচেয়ে কাছের মানুষ। ওদের বিয়েটা যেন হুট করে হয়ে গেল। মুগ্ধের যাওয়ার ঠিক আগের দিন অনুথার পরিকল্পনায় মুসাবের সহযোগিতায় মেধাকে জোর করে নিয়ে আসা হয়েছিল বিয়ের আসরে। মেধা তখন পুরোপুরি কিং কর্তব্য বিমূঢ়। মুগ্ধর সেই চাপা অথচ দৃঢ় কণ্ঠস্বর এখনো ওর কানে বাজে। বিয়ে করতেই হবে মেধা, কোনো বিকল্প নেই। মেধা তখন ঠিক বুঝে উঠতে পারেনি কেন মুগ্ধ এমন সিদ্ধান্ত নিল। তার নিজের তো কেবল একটা স্বাভাবিক জীবন চাওয়া, যেখানে মুগ্ধ তার বন্ধু হয়েই থাকবে। কিন্তু বিয়ের পর সে বন্ধুত্ব যেন অন্যরূপ নিল। মুগ্ধ কিছু না বলেও বুঝিয়ে দিয়েছিল সে মেধাকে নিয়ে ভবিষ্যতের ছবি এঁকেছিল অনেক আগে থেকেই। আজ 1 মাস হলো বিয়ে হয়েছে। মুগ্ধ এখন অস্ট্রেলিয়ায়, কাজের চাপে ব্যস্ত। মেধার সঙ্গে তার যোগাযোগ হয় ভিডিও কলে, মাঝে মাঝে টেক্সটে, কিন্তু কথাগুলো যেন কোথাও জমে থাকে। মুগ্ধর অভাব শুধু জায়গাটুকু ফাঁকা করে যায় না, মেধার মনে এক ধরনের শূন্যতার অনুভূতি তৈরি করে। অনুথা আর মুসাব অবশ্য আগেই জানতো মুগ্ধর এই সিদ্ধান্তের কথা। মুগ্ধ সবকিছুই তাদের সঙ্গে শেয়ার করেছিল, আর ওরাই ছিল পরিকল্পনার মূল কারিগর। মুগ্ধ হয়তো দূরে চলে গেছে, কিন্তু মেধার কাছে মুগ্ধর স্মৃতি আর সেই জেদি সিদ্ধান্তগুলো এখনো গভীরভাবে গেঁথে আছে। মানুষটাকে যে সে বড্ড বেশি মিস করছে। কিভাবে বোঝাবে এ কথা তাকে? নিজেই ফোন করে বলল আজকে সারা রাত যেন মেধা ভিডিও কলে থাকে, তাকে দেখবে মুগ্ধ। অথচ দেখো, লোকটা নিজেই ঘুমিয়ে আছে। অনুথা চুপচাপ শুয়ে আছে, তার চোখ খোলা, চারপাশে অন্ধকার নেমে এসেছে। কিন্তু মুসাবের নিঃশ্বাসের উষ্ণতা তাকে এক ধরনের আরাম দিচ্ছে। মুসাবের হাত শক্ত করে জড়িয়েছে তার কোমর, যেন তাকে কখনোই হারাতে চায় না। অনুথার মনে পড়ে যায় সেই সময়ের কথা, যখন মুসাব তার জীবনের সবচেয়ে কাছের মানুষ ছিল। কিন্তু পরিস্থিতি, ভুল বোঝাবুঝি আর কিছু কঠিন সিদ্ধান্ত তাদের মাঝে এমন একটা দেয়াল তুলে দিয়েছিল যা অদৃশ্য হলেও তাদের দূরত্ব তৈরি করেছিল। অনুথা ভেবেছিল মুসাব আর কখনো ফিরে আসবে না, কিন্তু মুসাব তো সহজে হার মানার লোক নয়। তার জেদ, ভালোবাসা আর ধৈর্য নিয়ে সে এক এক করে সেই দেয়াল ভেঙেছে। কোনো অভিযোগ ছাড়াই সে অনুথার সঙ্গে থেকেছে, তার কষ্টের অংশীদার হয়েছে। আর সেই জেদি লোকটাই তার পাশে শুয়ে আছে, তাকে জড়িয়ে রেখেছে। অনুথা নিজেও জানে না কখন সে হার মেনেছে মুসাবের ভালোবাসার কাছে। হয়তো এই হার মানাটাই ছিল তার মুক্তি। নিজের ঠোঁটের কোণে এক চিলতে হাসি নিয়ে সে মুসাবের মুখের দিকে তাকালো। লোকটা এখনো গভীর ঘুমে, তবুও তার মুখে এক শান্তির ছাপ। অনুথার মনে হলো এই মুহূর্তটাই তার জীবনের সবচেয়ে সুরক্ষিত জায়গা। অনুথার মনে হয় তার জীবনের সবচেয়ে অদ্ভুত ও সরল সময়টা ছিল ক্লাস 8। সেই সময়টায় নতুন স্কুলের অচেনা পরিবেশ আর মুসাবের মতো সিনিয়রদের সামনে দাঁড়ানো তার জন্য এক ধরনের ভয় আর অস্বস্তি বয়ে আনত।
মুসাবের চোখে ছিল এক ধরনের তীক্ষ্ণ ভাব যা সহজেই ছোটদের মুগ্ধ আর ভীত করত। আর অনুত্থা, সে তো মুসাবের এক ঝলক দৃষ্টিতেই যেন জড়সড় হয়ে যেত। একদিন মুসাব আচমকাই তাকে প্রপোজ করলো। সেই সময়টা যেন অনুত্থার পৃথিবীটা এক মুহূর্তে বদলে গেল। কি করবে, কি বলবে কিছু বুঝতে না পারে সে হ্যাঁ বলে দিল। তার মনে তখন হাজারো ভাবনা, এটা কি সত্যি? সিনিয়র ভাইয়ের প্রস্তাব কি সিরিয়াস? কিন্তু পরদিনে মুসাব নিজে এসে জানালো, ওটা আসলে একটা ডেয়ার ছিল, তুমি সিরিয়াসলি নিও না। অনুথার ভেতরে যেন ঝড় উঠলো, কিন্তু সেটা কষ্টের নয় বরং অদ্ভুত এক আবেগের। মুসাবের সরল স্বীকারোক্তি তাকে বিস্মিত করলো। সাধারণত কেউ এরকম স্বীকার করে না, আর এখানেই মুসাব তার মনে একটা বিশেষ জায়গা তৈরি করে ফেললো। সেদিন থেকে মুসাবকে অনুথা অন্যভাবে দেখতে শুরু করলো। ভয় আস্তে আস্তে বদলে গেল এক ধরনের মুগ্ধতায়। যত সময় গেল তার মনের গভীরে মুসাব যেন শিকড় গাড়লো। আজ এতগুলো বছর পরও সেই অনুভূতি একবিন্দু ম্লান হয়নি, বরং সময়ের সঙ্গে তা আরো গভীর আর দৃঢ় হয়েছে। অনুথা জানে তার জীবনের অনেক কিছু বদলেছে, কিন্তু মুসাবের জন্য এই ভালোবাসা, এই একতরফা আবেগটা কোনোদিন হারিয়ে যায়নি। মুসাব হয়তো তখন বুঝতে পারেনি, কিন্তু অনুথা জানতো তার মনের দরজায় মুসাবের নাম চিরকালই লেখা থাকবে। অনুথা বহুবার ভেবেছে মুসাবের আচরণ নিয়ে। ক্লাস 8-এ সেই ঘটনার পর থেকে যতদিন পেরিয়েছে মুসাব যেন ধীরে ধীরে আরো কাছের হয়ে উঠেছে। কিন্তু কখনো কখনো মুসাবের চোখে এক ধরনের গভীরতা আর রহস্য দেখেছে সে, যেন অনেক কথাই সে চেপে রাখে। একদিন সাহস করে সে জিজ্ঞেস করিয়ে ফেললো, আপনি আসলে আমাকে কখন থেকে ফলো করছেন আর কেনই বা এতটা ভালোবাসেন? মুসাব হেসে বলল, তুমি সবসময় এত জানার চেষ্টা করো কেন? কারণ জানতে ইচ্ছে করে। আমার তো মনে হয় আপনি তখন আমাকে ডিয়ার বলে প্রপোজ করেছেন ঠিকই, কিন্তু তারও আগে থেকে হয়তো কিছু ছিল, তাই না? মুসাব হালকা একটা হাসি দিল, কিন্তু কোনো জবাব দিল না। অনুথা তখন একটু রাগ করে বলল, আপনি চুপ থাকলে আমার কিভাবে বোঝা সম্ভব? একটু খুলে বলবেন না? মুসাব তার দিকে তাকিয়ে শান্তভাবে বলল, সব উত্তর জানার দরকার হয় না অনুত্থা, কিছু প্রশ্নের উত্তর না জানা থাকাই ভালো। কারণ কিছু জিনিস যদি জানো তাহলে হয়তো সেই জিনিসটার প্রতি আগ্রহ কমে যাবে। আর তুমি তো জানো তোমার প্রতি আমার ভালোবাসা কোনো দিন কমবে না, এতটুকু জানলেই যথেষ্ট। মুসাবের এই ধোয়াটে জবাবে আরো বেশি জট পাকিয়েছে অনুথার চিন্তাগুলো। কিন্তু মুসাবের চেহারায় থাকা শান্ত দৃঢ়তাটা দেখে সে আর কিছু বলতে পারে না। তার মনে হয় হয়তো মুসাবের ভালোবাসার গভীরতা এতটাই বিস্তৃত যে তার শুরুটা খুঁজে বের করা আসলেই অসম্ভব। অনুথা মুসাবকে শক্ত করে জড়িয়ে ধরে। তার নড়াচড়াতে ঘুম ভেঙে যায় মুসাবের। এদিকে অনুথা ফিসফিস করে বলে, আমাদের ভালোবাসার গল্প যেন কখনো শেষ না হয় মুসাব, আপনি সারা জীবন এমন থেকে যান। মুসাব অনুথার কথায় হেসে তার চুলে আলতো করে হাত বুলিয়ে দিল। অনুথা তার বুকের উপর মাথা রেখেছে আর তার হাত দিয়ে শক্ত করে জড়িয়ে রেখেছে মুসাবকে, যেন এই মুহূর্তটা কোনোভাবেই হারিয়ে যেতে না দেয়। মুসাব মৃদুস্বরে বলল, গল্পের তো শেষ হয় না অনুত্থা, শুধু চরিত্রগুলো বদলায় আর সময়ের সঙ্গে গল্পটা ভিন্ন মোড় নেয়। তবে তুমি যদি চাও আমাদের গল্পটা এমনই থাকুক, তাহলে তুমি শুধু আমার হাতটা শক্ত করে ধরে রাখো, আমি কখনোই তোমার থেকে দূরে যাব না। অনুথার চোখে জল জমে আসে। মুসাবকে আরো শক্ত করে জড়িয়ে ধরে ফিসফিস করে বলল, আমার হাত ছাড়তে বলবেন না কোনোদিন। আপনি আমার জন্য যে সব কিছু করেছেন তার জন্য হাজারবার ধন্যবাদ দিলেও কম হবে। মুসাব একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি যদি আমার থাকো তবে তুমি ধন্যবাদ দেওয়ার কথা ভাববে না। আমাদের ভালোবাসার ধন্যবাদ কৃতজ্ঞতার ঊর্ধ্বে। আমাদের গল্পটা এমনই থাকবে, তোমার হাসি আর আমার জেদ নিয়ে। অনুথার ঠোঁটে মৃদু হাসি ফুটে ওঠে। সে অনুভব করে মুসাব তার জীবনের এমন এক অংশ যাকে ছাড়া সে কল্পনাও করতে পারে না। ভালোবাসার এই মুহূর্তে তারা দুজনেই জানে তাদের গল্পটা কখনো শেষ হওয়ার জন্য লেখা হয়নি, সমাপ্ত।